আমাদের আজকের গল্পটা ভাবিকেন্দ্রিক। না না, মেয়েটা বড় ভাইয়ের বউ নয়, সিনিয়র চাচাতো ভাইয়ের ঘটনা। গত 1.5 মাস আগেই ঈশানের চাচাতো ভাই বিয়েটা করেছিল। ঈশানের চাচাতো ভাই ইমন ওর 3 থেকে 4 বছরের সিনিয়র। ছেলেটার সাথে সদ্য একটা পদ্ম ফুলের মতো মেয়ের বিয়ে হয়েছে। মেয়েটা দেখতে অসম্ভব রকম সুন্দর। পরিবারের পছন্দই বিয়েটা করেছিল দুজন। তারপর আর সংসারটা তাদের করা হয়ে ওঠেনি। তার আগেই ঈশানের চাচাতো ভাই একটা রোড অ্যাক্সিডেন্ট করে না ফেরার দেশে চলে গেল। আর তাতেই মেয়েটা একা হয়ে পড়ল। ইমন মারা যাবার তখন হয়তো কেউ ভাবেও নি যে মেয়েটার কি হবে। সবাই শুধু বলেছিল মেয়েটার কয়েকটা দিন হলো বিয়ে হয়েছে, এরই মধ্যে স্বামীর এরকম অকাল মৃত্যু হলো। মেয়েটা তো বিধবা হয়ে গেল এই অল্প বয়সে। মরা বাড়িতে এসেও নানা রকমের কথা শুনছিল। ওই মুহূর্তে ঈশানের পুরো পরিবারের উপর নেমে এসেছিল কালো অন্ধকার। ঈশানদের জয়েন্ট ফ্যামিলি হওয়াতে ওর আব্বু আর চাচু একই বাসাতে থাকে। কেউ কারোর ছেলে মেয়ের মধ্যে তফাৎ দেখে না। ওদের আব্বু আম্মু ভীষণ রকমের ভালোবাসে। ইমন ঈশানের দুজনের দুটো বোন আছে, কিন্তু আর কারো কোনো ভাই নেই। ইমনের মৃত্যুতে ঝামেলাটা যেন সেটাকেই নিয়ে এসেছিল। প্রথম অবস্থায় ঈশানের চাচু আর চাচি আম্মু ভেবেছিল ইমনের বউ সামিয়া মেয়েটাকে এখানেই রেখে দিবে। বড্ড মিষ্টি একটা মেয়ে সামিয়া। সামিয়া মেয়েটার কথাগুলো যত বলা যায় ততটাই যেন কম হয়ে যায়। রূপে গুণে একদম অসাধারণ। সবার সাথে মেয়েটার মানিয়ে নেওয়ার চমৎকার একটা গুণ আছে। ঈশান মেয়েটাকে প্রথম থেকেই ভাবি বলে ডেকে আসছে। সামিয়া ঈশানের থেকে 2-3 বছরের সিনিয়র হবে। ঈশান কখনো ভাবেনি পরিস্থিতি কখনো এমন একটা জায়গায় এসে দাঁড়াবে। আপনারা এতদিন শুনেছেন বড় ভাইয়ের কিছু হলে কিংবা বড় ভাইয়ের নিখোঁজ হলে ভাইয়ের বউ অর্থাৎ ভাবিকে বিয়ে করে নেওয়ার মতো ঘটনা, কিন্তু চাচাতো ভাইয়ের বউকে বিয়ে করা ঘটনাটা মনে হয় এই প্রথম শুনছেন। ঠিক তেমনটাই ঈশানের সাথে ঘটল। শেষে কিনা ঈশান আর কোনো উপায় না পেয়ে আব্বু আম্মু আর চাচু চাচি আম্মুর কথাতে মেয়েটাকে এই বাসাতেই নিজেদের মেয়ে করে রাখতেই এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথম অবস্থায় যখন ঈশানের ভাইয়া মারা গেল তখন সামিয়া 1 মাস এই বাসাতেই ছিল। ইমনের মৃত্যুর পর সামিয়া আব্বু আম্মু এসে ওকে নিয়ে গিয়েছিল, কিন্তু তারপর যখন ইমনের আব্বু আম্মু দেখলো নিজেদের বাড়ির বউ অন্যের বাড়িতে থাকলে ভালো দেখায় না, তখন সপ্তাহখানেক পর ঈশানের চাচু আর চাচি আম্মু গিয়ে সামিয়াকে নিয়ে এসেছিল। কিন্তু মানুষের মুখটা তো আর বন্ধ করে রাখা যায় না। বাসায় একটা অবিবাহিত ছেলে আছে, তার উপর মেয়েটার এখনও স্বামী নেই, তাই সমাজে 10 কথা শোনা তো বলবেই। এলাকার মানুষের মুখটা কেউ বন্ধ করতে পারবে না। কয়েকটা দিন যেতেই যখন সামিয়াকে সমাজের মানুষ 1000টা কথা শোনালো, তখন মেয়েটা সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টা জানালে তখন ঈশানের আব্বু আম্মু আর চাচু চাচি আম্মু অনেক বেশি রিকোয়েস্ট করেছিল এ বাড়িতে থাকার জন্য, কিন্তু ততক্ষণে সামিয়া ভাবি অর্থাৎ ঈশানের চাচাতো ভাইয়ের বউ তার আব্বু আম্মুকে ডেকে নিয়েছিল। সমাজের মানুষ যেন 1000টা কথা শোনাতে না পারে, তাই সামিয়া এখান থেকে একেবারের জন্য চলে যেতে চেয়েছিল। চাচি আম্মু প্রচণ্ড পরিমাণে মন খারাপ করেছিল। মেয়েটাকে এতদিন ধরে কাছে রেখেছে, আর সেই মেয়েটা এখন চলে যাবে, কথাগুলো ভেবেই ওদের মন খারাপ হয়ে গিয়েছিল। ঈশানের চাচু তখন বলেছিল, দেখুন ভাই সাহেব, সব ঠিক হয়ে যাবে। 2 দিন পরে আর মানুষ এসব কথা বলবে না। আপনি যদি এখন মেয়েটাকে নিয়ে যান তাহলে আমাদের খারাপ লাগবে। এমনিতেই আমার পুরো পরিবারটাই একটা শোকের ছায়া চলছে, তার উপর সামিয়া মামুনি চলে গেলে আমাদের আরও বেশি খারাপ লাগবে ভাইজান। দেখুন ভাই সাহেব, আমি আর চাইছি না সামিয়াকে এখানে রাখতে। সবেমাত্র মেয়েটার বিয়ে হয়েছিল, কিন্তু মেয়েটা এতই দুর্ভাগা যে সুখটা ওর কপালে সইল না। প্রথমে আপনাদের মতো আমিও তাই ভেবেছিলাম, কিন্তু মেয়েটার একটা ভবিষ্যৎ আছে। 1 মাস মাত্র হয়েছে ওদের বিয়েটা হয়েছে, এর মাঝেই আপনাদের ছেলে এমন করে চলে গেল। আমার মেয়েই বা সারা জীবন কি করে একা থাকবে বলুন? প্রথমে ভেবেছিলাম এটা নিয়ে ভাববো না, কিন্তু মানুষের কথাতে আমাকে ভাবতে হচ্ছে। যদি আপনারা বলেন যে মানুষের কথাতে আমি ভাববো কেন, তারপরও তাদের 1000টা বাজে কথার জন্য
আমাকে সেটা ভাবতেই হচ্ছে। মানুষ তো আর মিথ্যে কিছু বলছে না। আপনাদের বাসায় আর একটা অবিবাহিত ছেলে রয়েছে, তার সাথে জুড়ে আমার মেয়েকে নিয়ে মানুষ দ্বিতীয় কথা বলতেও ভাববে না। দুজনকে আজে বাজে কিছু মেন করতেও দ্বিতীয়বার সময় নেবে না। তাই আমি চাইছি না এখানে আর কোনো কথা উঠুক। মেয়েটাকে হাজারটা কথা শুনতে হচ্ছে। স্বামীর মৃত্যুটা একটা মেয়ের কাছে অনেকটা কষ্টের, তার মাঝে আবার মেয়েটাকে এত সব কথা শুনতে হচ্ছে। আমার মেয়েটার খারাপ লাগার জায়গা থেকে আমি বুঝতে পারছি ও কতটা মেন্টালি প্রেসারের মধ্যে আছে। তাই আমি চাচ্ছি না ওকে এখানে রাখতেই। ঈশান এক সাইডে চুপচাপ দাঁড়িয়েছিল, ওদের কথাগুলো শুনছিল। এই মুহূর্তে কি করা দরকার ঈশান জানে না। ও সামিয়া ভাবির দিকে তাকালো। মেয়েটার চোখ মুখের অবস্থা বেহাল। এরকম একটা ফুটফুটে আর সুন্দর গোলাপের মতো মেয়েকে এত কষ্ট পেতে হবে, এত তাড়াতাড়ি ওকে এত অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে, সেটা কেই বা জানতো। জীবন বড়ই অদ্ভুত। তাই হয়তো সামিয়ার সাথে এরকম করে খেলছে। সামিয়ার আব্বুর কথা শুনে ঈশানের আব্বু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভাই সাহেব, লোকে কি বললো সেটা নিয়ে ভাবলে আমাদের চলবে না। আমরা সব সময় লোকের কথা শুনেই চলি, ভাবি লোক কি বলবে, কিন্তু একটা বারও ভাবি না যে লোকের কথা শুনে চললে অন্তত পরিবারের কারো ভালো হবে না। এই পাগলামিটা আপনি করবেন না ভাইজান। সামিয়া মামনিকে এখান থেকে নিয়ে গেলে সবাই কষ্ট পাবে। দেখুন ভাই সাহেব, আপনাদের কাছে মনে হচ্ছে সবটা সহজ, কিন্তু আমার কাছে সহজ মনে হচ্ছে না। আমি মেয়ের বাবা, দিন শেষে আমাকেও কথা শুনতে হয়। একমাত্র মেয়ের সাথে এত বড় একটা অঘটন ঘটলো, আমি এত সহজে সবটা ছেড়ে দিব কি করে বলুন? মেয়েটার মনের উপর কী প্রভাব পড়েছে সেটা কি একটাবার আপনারা ভেবেছেন? আচ্ছা, আপনার মেয়ে হলে কি আপনি এরকমটা বলতে পারতেন? কখনোই বলতে পারতেন না। এখন আমি কি করতে পারি বলেন? আপনাদের জন্য আমার কিছু করার নেই। যাই হোক, আমার মেয়েকে এখানে আর আসতে দিতে চাচ্ছি না। আমি ওকে এখান থেকে নিয়ে যাব আর চেষ্টা করব মেয়েটার অন্য কোথাও বিয়ে দেওয়ার। ভাইজান, বিয়ে দেওয়াটাই কি সমস্যার সমাধান? অন্য কোথাও বিয়ে দিলে কি মেয়েটা এত সহজে মানিয়ে নিতে পারবে? আপনি একটাবার ভেবে দেখুন। বিয়ে দেওয়াটা সমাধান না হলেও আপনি একটাবার ভেবে দেখুন, একটা মেয়ের সদ্য বিয়ে হয়েছিল আর তারই এখন স্বামী নেই। কতই বা বয়স আমার মেয়ের, 26 কি 27? মেয়েটা কি এমন বয়সে পা রেখেছে যে ওর সংসার করার মতো সময়টা চলে গেছে? ওর একটা ভবিষ্যৎ আছে। ওর কি অধিকার নেই অন্য কারোর সাথে ভালোভাবে বাঁচার? তাই আমি ওকে এখান থেকে নিয়ে যাব। আপনারা আমাকে আর বাধা দিবেন না দয়া করে। আমি চাইছি না এই নিয়ে আর কোনো কথা হোক। ঈশানের চাচু আর চাচি আম্মু কেঁদে ফেলে। একই ছেলের অকাল মৃত্যু, তার উপর আবার ছেলের বউয়ের এরকম হঠাৎ সিদ্ধান্তে ওরা যেন দিশেহারা হয়ে পড়েছে। মেয়েটা এই চলে গেলে তাকে আটকাবে কোন মায়ের বাঁধনে? চাচু মুখে হাত দিয়ে বসে আছে। আম্মু চাচি আম্মুকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। আব্বু এসে তার ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে লাগলো, ভাইজান, আপনি কান্নাকাটি করবেন না। দেখুন, উপরওয়ালা আছে, যিনি পরীক্ষার মাধ্যমে ফেলেছেন তিনিই আমাদের উত্তীর্ণ করবেন। এভাবে কান্নাকাটি করলে আপনার শরীর খারাপ করবে। সবাই কিছুক্ষণ নীরব ভূমিকা পালন করলো। ঈশান জানে না এই মুহূর্তে কি বললে পরিবারের আগের মতো সুখ আসবে। আর ছোট মুখে কথা বলার মতো কোনো সাহস ঈশান করতে চাইছে না। এরই মাঝে আব্বু কিছু একটা ভেবে বলতে শুরু করলো, আচ্ছা ভাইজান, আমি একটা কথা আপনাদের বলতে চাচ্ছি। যদি অমত না করেন তাহলে আমাদের ঈশানের সাথে আমি সামিয়ার বিয়ের কথাটা ভাবছি। এমনিতেও আপনারা মেয়েকে নিয়ে গিয়ে অন্য কোথাও বিয়ে দেবেন, তার থেকে না হয়। আব্বুর হঠাৎ এমন কথাতে ঈশান যেমন অবাক হলো, তার চেয়ে বেশি অবাক হলো সামিয়া। সামিয়ার আব্বু আর ঈশানের চাচু আব্বুর কথাতে ওনার দিকে তাকিয়ে রইল। তখন আব্বু আবারও বলতে শুরু করলো, আমি সবটা ভেবেই বলছি, তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। মেয়েটাকে ওনারা এখান থেকে নিয়ে যেতে চাইছে, আর আমাদের কোনো অধিকারও নেই ওকে আটকে রাখার। মেয়েটার সামনে একটা ভবিষ্যৎ পড়ে আছে। তাই বলছিলাম কি, যেহেতু আপনার আর কোনো ছেলে নেই,
আর আমাদের পরিবারের একটা মাত্রই ছেলে আছে, তাই এই মুহূর্তে এছাড়া আমি আমায় সামিয়াকেই বাসাতে রাখার কোনো উপায় পাচ্ছি না। ভাইজান, আমি বলছিলাম কি, সামিয়া মামনির বিয়েটা যদি ঈশানের সাথে দেওয়া যেত তাহলে ওর আব্বুর হয়তো ওকে এখানে রাখতো, আর কোনো আপত্তি থাকতো না। ঈশান আব্বুর কথাতে হতবাক হয়ে গেল। কিছু বলার মতো অবস্থাতেও নেই ছেলেটা। এক মুহূর্তের জন্য ওর মনে হচ্ছে পুরো আকাশটা ওর মাথায় ভেঙে পড়েছে। কিছু বলার মতো ভাষাও খুঁজে পাচ্ছে না। অন্যদিকে সামিয়া শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মেয়েটার হুঁশ ফিরতেই একবার আর চোখে ঈশানের দিকে তাকিয়ে তারপর আবারও ঈশানের আব্বুর দিকে তাকিয়ে বলল, এসব কি বলছেন চাচু? এটা কোনোভাবেই সম্ভব না। আমি ওকে ছোট ভাইয়ের নজরে দেখি, সেখানে ওকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এবার আব্বু সামিয়ার আব্বুকে ইশারা করলো। কিছু বলার আগেই সামিয়ার আব্বু উঠে এসে সামিয়ার সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলো, ওনারা তো ঠিকই বলেছে, খারাপ কিছু তো আর বলেনি। এই পুরো পরিবারটার একটা হক আছে তোমার উপর, আর তোমার উপর এখনও ওদের অধিকার আছে। এমন না যে তোমার উপর থেকে সম্পূর্ণ অধিকারটা ওদের হারিয়ে গেছে। ইমনের যদি কোনো ছোট ভাই থাকতো, তার সাথেই তোমার বিয়ে হতো। আমি নিজেই সেটা বলতাম এই কথাটা। ইমনের আর কোনো আপন ভাই নেই দেখেই আমি বলতে পারিনি, কিন্তু ওনারা যখন আর একটা উপায় বলতে দিয়েছে, তখন আমি ভাবছি যে এটাই হয়তো বা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। এখান থেকে চলে গেলে তুমি অন্য কারোর সাথে বিয়েটা যে করতে চাইবে না, সেটাও আমি খুব ভালো করে জানি। আমি তোমাকে এরকম একা রাখতে পারবো না। কাল আমাদেরও চলে যেতে হবে। আমরা চলে যাওয়ার পর তোমার কি অবস্থা হবে, আমরা সেটা ভেবেই অন্তত তোমার বিয়েটা দেওয়ার চেষ্টা করব। অন্য কোথাও গিয়ে অন্য কারোর সাথে তুমি সহজে মানিয়ে নিতে পারবে না। তার থেকে এই ছেলেটাকে তুমি তো চেনো। ছেলেটা হয়তো ইমনের আপন ভাই নয়, তারপরও চাচাতো ভাই, আর ওকে বিয়ে করাটা জায়েজ আছে। এমনটা নয় যে ওর বউ আছে তাই ওকে তুমি বিয়ে করতে পারবে না। মামনি, আমি সবটা ভেবেই বলছি, তুমি বিয়েটা করে নাও। তোমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, কিন্তু বিয়ের পর সবটা ঠিক হয়ে যাবে। আব্বু, তুমি বুঝতে পারছো না? আমি ওকে ভাইয়ের নজরে ছাড়া অন্য কোনো নজরে দেখিনি। তুমি খামোখা এই সম্পর্কে আমাদেরকে জড়িয়ে ফেলতে চাইছো। আমার পক্ষে সম্ভব নয় ঈশানকে বিয়ে করা। ওকে আমি কখনো স্বামী হিসেবে মানতেই পারবো না। এবার সামিয়ার আম্মু উঠে আসলো। ওর একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে কেঁদে ফেলে বলতে শুরু করলো, মামুনি, আমাদের জীবনে অনেক কিছুই মানিয়ে নিতে হয়, অনেকভাবেই নিজেকে গুছিয়ে নিতে হয়। ভেঙে যাওয়া সংসার আর এরকম অসহায়ত্বের মধ্য থেকে এসে পরিবারটাকে বাঁচানো, আর এরকম শোকের ছাড়ার মধ্য থেকে তাদেরকে বের করে আনার দায়িত্বটা এখন তোমার। তুমি যদি এখন এখান থেকে চলে যাও, তাহলে তাদেরকে আরও কষ্ট পেতে হবে। ওরা তোমাকে মেয়ের মতোই ভালোবাসে। এই একটা মাসে আমরা সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। উপরওয়ালা এরকমটাই চেয়েছিলেন। স্বামী স্ত্রীর চিঠিটা উপর থেকেই লেখা থাকে, না তোমার চাচা শাশুড়ি বা এমনটা মনে হবে কেন? আর উনি এই প্রস্তাবই বা দেবেন কেন? এখন মনে হচ্ছে তুমি একা থাকতে পারবে, কিন্তু জীবনের শেষ বয়সে এসে তোমার মনে হবে তোমার জীবনে একটা সঙ্গিনীর খুব প্রয়োজন ছিল। তখন তোমার মনে হবে সেদিন আমাদের কথাতে কেন বিয়ে করোনি। তাই আমি বলছি যে তুমি অন্তত বিয়েতে আর অমত করো না। আজ বাদে কাল অন্য জায়গায় তোমার বিয়ে হলেও সেখানে গিয়ে মানিয়ে নিতেও তোমার সময় লাগতো। তার থেকে যে পরিবারের মানুষগুলো যারা তোমাকে এত ভালোবাসে, তাদের সাথেই তুমি নতুন করে মানিয়ে নাও। ঈশান কথা বলার মতো অবস্থাতেই নেই। আব্বু আম্মুর দিকে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এবার আম্মু ঈশানের এরকম অবস্থা দেখে উঠে আসলো। তারপর ওর একটা হাত ধরে টানতে টানতে ওকে রুমে নিয়ে আসলো। ঈশান দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, কি বলবে জানে না। আব্বু আম্মুর মুখের উপর কখনোই কথা বলার মতো সাহসটা ওর হয়নি। ছোটবেলা থেকে আব্বু আম্মুকে যে পরিমাণ ভালোবাসা ওকে দিয়ে এসেছে, তার উপর ঈশান যখন যা চেয়েছে তখন সেটাই পেয়েছে। তাহলে তাদের মুখের উপর কথাটা বলতে পারবেই বা কী করে? এত বড় হবার পরও আব্বুর চোখের দিকে এখনও তাকালে ঈশানের হাত পা ঠান্ডা হয়ে আসে। এবার আম্মু ঈশানের থেকে আর কোনো রেসপন্স না পেয়ে বলতে শুরু করলো, এত কিছু চোখের সামনে দেখার পরও অন্তত তো বিয়েটা তো বারণ করো না। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি অন্তত তো চাইছো না এই বিয়েটা করতে। আব্বু, তোমাদের কাছে আমাদের এক্সপেকটেশনটা আজকে একটু বেশি।
একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে নেওয়াটা যথেষ্ট সংকোচের। তার উপর মেয়েটা তোমার থেকে বয়সে বড়, আর তোমার ভাইয়ের বউ ছিল একসময়। এত সহজ নয় সবটা একসাথে মেনে নেওয়া। আমরা তারপরও চাইব তুমি অন্তত এই মহৎ কাজটা করো। মেয়েকে তার স্বীকৃতি ফিরিয়ে দেওয়াটা কিন্তু অনেক ভালো একটা কাজ। এমন একটা কাজের জন্য আমরা হয়তো তোমাকে বোঝাতে পারছি না তুমি কত বড় একটা ভালো কাজ করছো, কিন্তু উপরওয়ালা এর প্রতিদান তোমাকে দিবে। এমন একটা কষ্টের মুখ থেকে তোমাকে একটা গোটা পরিবারকে বাঁচাতে হবে। এর দায়িত্ব আজকে তোমার কাঁধে পড়েছে। তোমার আরও কোনো চাচাতো ভাই থাকলে এরকমটা কখনোই হতো না। ইমনের আর কোনো ভাইও নেই যে তার সাথে মেয়েটাকে বিয়ে দেওয়া যাবে। অবশ্য তুমি খুব ভালো করে জানো তোমার চাচু আর চাচি আম্মু তোমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে। ইমনের আর তোমার মাঝে ওরা কোনো তফাৎ দেখেনি। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, পুরো পরিবারটাকে একসাথে থাকতে হবে। আজ বাদে কাল যদি তোমরা আলাদা হয়ে যাও তারপরেও আমাদের ভালোবাসাটা একই রকম থাকবে। তাই বলছি অন্তত আর যাই হোক এই মেয়েটাকে এই বাড়ি থেকে ফিরে যেতে দিও না। প্রস্তাবটা তোমার আব্বুই রেখেছে। এখন যদি তুমি সেই প্রস্তাবে রাজি না হও তাহলে তোমার আব্বুকে সবার সামনে ছোট হয়ে যেতে হবে। আম্মুকে কি জবাব দেব জানি না। তারপরও যাকে ভাবি রেখেছি সেই মেয়েটাকে কি করে বিয়েটা করব সেটাই বুঝতে পারছি না। আব্বু, আমি বুঝতে পারছি তোমার মনে কি চলছে। দেখো, বিয়ের আগে প্রেম ভালোবাসা কারোর সাথে সম্পর্ক সেটা থাকতেই পারে, কিন্তু বিয়ের পর ছেলেদেরকে তার বউকেই ভালোবাসতে হয়। আজ তোমাদের বিয়ের পর যখন থেকে তোমরা একসাথে থাকবে তারপর সময়ের সাথে সাথে তোমাদের মাঝে ভালোবাসা আর বোঝাপড়াটা ঠিক হয়ে যাবে। স্বামী স্ত্রীর বন্ধনটা অনেক পবিত্র আব্বু, অনেক শক্তি 3 কবুলের। এই কবুলটা কতটা মূল্য আর কতটা পবিত্রতা সেটা তোমাদের বিয়ের পরে বুঝতে পারবে। আব্বু, এখন তোমার কাছে আমি হাত জোর করে বলছি, মা হয়ে তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি এই বিয়েটা করে নাও আব্বু। ঈশান আর কথা বলার মতো অবস্থাতে নেই। আম্মুর এরকম রিকোয়েস্ট ঈশান আম্মুর হাত দুটো 2 হাতের মুঠোয় নিয়ে বলতে শুরু করলো, আম্মু, তোমাকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো অধিকার আমার নেই। আমাকে ছোটবেলা থেকে যা দিয়ে এসেছো, যতটা ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি, তোমাদের কখনোই ফিরিয়ে দিতে পারবো না। আমার কোনো মতামত নেই আম্মু, তোমরা যেটা ভালো মনে হয় সেটাই করো। আম্মু সেখান থেকে চলে গেল। ঈশান কিছুক্ষণ সেখানে বসে রইল। বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা ঈশানের জানা নেই। আম্মু আব্বুর সামনে এসে বলতে শুরু করলো, ভাই সাহেব, আমি আমার ছেলেকে বুঝিয়েছি, ও বলেছে আমাদের মতামতই ওর মত। আর কোনো কথা বলবে না ঈশান। এখন সামিয়া মামনি, তুমি রাজি হয়ে যাও। দেখো, একটা সম্পর্ক ভেঙে চলে যাওয়াটা অনেক সহজ, কিন্তু একটা সম্পর্কে থেকে পুরো পরিবারটাকে আগলে রাখা কিছুটা কষ্ট হলেও দিন শেষে মানুষকে একটা প্রশান্তি দেয় যে তাদের সাথে আছি, যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন এখান থেকে তুমি যদি চলে যাও তাহলে আমাদের পুরো পরিবারটাকে অনেক বেশি অসম্মান আর কষ্টের মুখে পড়তে হবে। আমি আশা করি তুমি আমাদেরকে বোঝার চেষ্টা করবে, কারণ এই বাসায় আসার পর থেকেই তোমাকে আমরা মেয়ের মতো ভালোবাসা দিয়েছি। এখন তুমি যদি আমাদের এই ভালোবাসাটাকে ফেলে চলে যাও তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টটা এই পুরো পরিবারটা পাবে। তুমি কি যেতে পারবে নিজের আব্বু আম্মুকে ফেলে? ঈশানের আম্মুর এক কথাতেই সামিয়ার মুখে আর কোনো কথাই রইল না। ঈশানের আম্মু সামিয়াকে এমন করে আটকে দিবে সেটাও ভাবতেও পারেনি। সবাই সামিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। সামিয়া কেঁদে ফেলল। আর এত ভালো একটা পরিবারের থেকে চলে যাবে কি করে? যারা ওকে এত বেশি ভালোবাসা আদর স্নেহ দিয়েছে তাদের ছেড়ে ও অন্য কোথায় গিয়ে ভালো থাকবে কিভাবে? সামিয়া কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, আপনাদের ফিরিয়ে দেওয়ার মতো অধিকার আমার নেই। আমি কি করব কি বলবো জানি না, তবে আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমি যদি আজকে আপনাদের ফিরিয়ে দিই তাহলে অনেক বড় অন্যায় করা হবে আপনাদের সাথে। আব্বু আম্মু, আমি আর কিছু বলতে চাই না, তোমরা যেটা ভালো বোঝো করো। ঈশানের আম্মু সামিয়ার মনের অবস্থা বুঝতে পারল। তারপর ওর পাশে এসে বসে ওকে আলতো করে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলতে আরম্ভ করলো, মামনি, আমি তোমার মনের অবস্থা বুঝতেই পারছি, কিন্তু যখন তোমাদের বিয়ে হবে আস্তে আস্তে সম্পর্কের প্রতি তোমরা যখন আরও বেশি এগিয়ে আসবে, দুজনের দূরত্বটা যখন আস্তে আস্তে ঘোষাবে,
তখন তোমাদের সম্পর্কটা দৃঢ় হবে। দুজনের প্রতি যখন দুজনের মায়া বাড়বে, তখন তোমাদের মনে হবে সম্পর্কটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কবুলের মূল্যটা অনেক বেশি। তোমরা সেটা বিয়ের পরই বুঝতে পারবে। এখন হয়তো মনে হচ্ছে জোর জবরদস্তি করে আমরা তোমাদের দুজনের বিয়ে দিচ্ছি, কিন্তু কিন্তু দিন শেষে তোমরা বুঝতে পারবে তোমাদের ভালোটার জন্যই আমরা এমন করেছিলাম। ঈশান, তোমার সিদ্ধান্ত কি? আমার কথাতে আর তার মন রক্ষা করতে রাজি হচ্ছ? পরবর্তীতে কিন্তু এই সম্পর্কের কোনো ঝামেলা আমি চাই না। তোমাদের মাঝে পরে কথা হবে সেটা আমি জানি, কিন্তু এরপরও কখনো বলতে পারবে না যে জোর করে সবটা চাপিয়ে দেওয়া হয়েছে। আব্বু, আমার কোনো মতামত নেই। তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। তোমাদের কোনো কথা কখনো ফেলতে পারিনি, আর না এখন ফেলতে পারবো। ছেলের কথাতে বাবা আশ্বস্ত হলেও আরও কিছুক্ষণ যাবৎ কথা বলল। তারপর আব্বু উঠে গিয়ে আবার একটু বাদে ফিরে আসলো। আধা ঘন্টার মধ্যেই কাজী আর ঈশানের বন্ধুগুলো কাজী সহকারে এসে হাজির হলো। ওর বন্ধুদেরকে আবার কে খবর দিল? তারপর আম্মুকে জিজ্ঞেস করতে আম্মু বলল উনিই খবর দিয়েছেন। সবাই এসে ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে। ঈশানের দিক থেকে কি রিয়াকশন আসে কিংবা কি বলে সেটা ওরা বোঝার চেষ্টা করছে। বিয়ের আগে ওরা বারবার ঈশানের মুখের দিকে চাইছিল। ওরা ভেবেছিল ঈশান শেষ অবধি বিয়েটা করবে না, কিন্তু শেষ পর্যায়ে বিয়েটা করেই নিল। দুজনেই বেশ স্বাভাবিকভাবেই বিয়েটা করে ফেললো। বিয়ে শেষ হতেই এ বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। ঈশানের গলা দিয়ে খাবার নামছে না, আর সামিয়া এখনও নীরবে চোখে জল ফেলে যাচ্ছে। মেয়েটাকে চাচি আম্মু খাইয়ে দিয়ে গেল, অনেক কথা বলল। ঈশান চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর বন্ধুরা ওকে জোর করে ছাদে নিয়ে আসলো। সবার মাঝে কিছুক্ষণ যাবৎ নীরবতা চলছে। নীরবতা ভেঙে একটা সময় মেহেদি বলল, তুই এত সহজে বিয়েটা মেনে নিবি আর বিয়েটা এত স্বাভাবিকভাবে হবে আমরা ভাবতেই পারিনি। আন্টির কাছে যখন শুনলাম বিষয়টা তখন আমাদের অবাক লেগেছে। তুই কি করে নিজের চাচাতো ভাইয়ের বউকে বিয়ে করতে রাজি হলি? যাকে ভাবি ডাকতি তাকে এত সহজে কি করে বিয়ে করবি, এটা নিয়ে কনফিউশন ছিল। সবই ঠিক আছে, কিন্তু তুই এত সহজে কি করে নীলাকে রেখে? ওর কথা আর বলবি না। আমার ভবিষ্যৎ এখন সামিয়া। আব্বু আম্মুকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমার নেই। বিয়ের আগে অনেকেরই অনেক সম্পর্ক থাকে, আমি সেটা মেনে নিয়েছি। ওপরওয়ালা আমাদের যেমন পরিস্থিতির মুখে ফেলেছে, আমার সাথে তেমনটাই হয়েছে। সেটাই, এই মেয়েটার কাল অন্য কোথাও বিয়ে হতো, আম্মু চাচি কেউ কখনোই ভালো থাকতে পারতো না। পুরো বাড়িটা ইমন ভাইয়ের মৃত্যুতে চুপচাপ হয়ে গেছে। তার উপর এমনিতেই সবাই মুখ কালো করে রেখেছে। এখন যদি আমি বিয়েতে বারণ করে দেই, তাহলে সামিয়া মেয়েটা এখান থেকে চলে যাবে। তাহলে কখনোই নিজের কাজে অন্যের শান্তি লাগবে না। তখন মনে হবে আমি পারতাম সেদিন বিয়েটা করে নিতে। আর আজকে বিয়েটা করে নিলে নিজের খুশি না থাকলেও অন্তত আর যাই হোক পরিবারের সবার খুশিটার কারণ হয়ে থাকবো। এতগুলো মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমার নেই। কিন্তু ভাবছিস তোর গার্লফ্রেন্ডের কি হবে? একটা বার মেয়েটার কথা ভাবার চেষ্টাও করলি না? তোদের মাঝের সম্পর্কটা এত ভালো, আর তুই কি না? ওর সাথে আমার সম্পর্ক বেশি দিন টিকতো না। এই সম্পর্কটা আজ হলেও থাকবে না, কাল হলেও থাকবে না। আর নীলাকে বিয়ে করতে পারবো তার কি গ্যারান্টি আছে? যে মেয়েটার চরিত্রটাই এমন, কয়েক মাস বাদে বাদে বয়ফ্রেন্ড চেঞ্জ করতে হবে, তাদেরকে আমি খুব ভালো করে চেনে নিয়েছি। তোরা জানিস না, তাই ওর বিষয়ে বললি। আমার কোনো ইন্টারেস্ট নেই ওর প্রতি। তবে বিয়েটা নিয়ে আমি কনফিউজ ছিলাম যে সামিয়াকে বিয়েটা করবো কিনা। কিন্তু আম্মুর কথাটা আমি ফেলতে পারবো না, সেটা ওরা খুব ভালো করে জানতো। চাচু আর চাচি আম্মুর কান্নাকাটিতে আমি বিয়েতে রাজি হয়েছি। আমাকে ছোটবেলা থেকে ওরা কম ভালোবাসা দেয়নি, নিজের ছেলেদের মতো করে ভালোবেসেছে। তাহলে আমার কি অধিকার আছে ওদের কষ্ট দেওয়ার, বল? তুই কি ওনাকে এত সহজে মেনে নিতে পারবি ঈশান? আমার তো মনে হয় না। আর তুই তো ওনাকে... আমি ওনাকে ভাবি বলে ডেকেছি, সম্মান করেছি। এখন আমি ওনাকে বউ হিসেবে ভাববো, তাই তো সবটাই ঠিক হতে সময় লাগবে। আমার নিজেরই সংকোচ কাজ করছে। নিজে থেকে বয়সে সিনিয়র একটা মেয়েকে বিয়ে করতে হয়েছে। তারপর মেয়েটা আমার চাচাতো ভাইয়ের বউ ছিল। কিন্তু এখন আমি সবটা মেনে নেওয়ার চেষ্টা করব। জানি না উনি আমাকে কখনো মেনে নিতে পারবে কিনা। তারপরও আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। হয়তো এই সম্পর্কটাতে কখনো ভালোবাসার সৃষ্টি হবে কিনা আমি জানি না, তবে এইটুকু আমি সর্বোচ্চ চেষ্টা করব ওনার সাথে মানিয়ে নেওয়ার।
উনি কতটুকু পারবে সেটা ওনার বিষয়। তবে যাই হোক, আমার সম্মানটা আগের মতোই ওনার প্রতি থাকবে। উনি একটা মেয়ে, আর আমি ওনাকে সর্বোচ্চ সাপোর্ট করব এই সময়টা থেকে বেরিয়ে আসার জন্য। তার মানে তুই বলতে চাইছিস তুই জেনে শুনে বিয়েটা করেছিস? বিয়েটা আজ বা কাল হলেও হবারই ছিল। অদ্ভুত সব প্রশ্ন করিস না। হবার ছিল মানে কি? আজকে এখানে আব্বুর বিয়েটা প্রস্তাব দিয়েছে, আর তোদেরকে জানানো হয়েছে আমার বন্ধু হিসেবে। ওই মেয়েটাকে তোরা কেউ কিছু বলবি আর না কখনো বলার আছে। তবে যাই হোক, তোরা ওর সম্পর্কে পরে জানতে পারবি। আর হ্যাঁ, একটা কথা, আমরা চোখে যা দেখি সেটা সব সময় সত্যি মনে হয়, কিন্তু চোখের আড়ালে যেটা থাকে সেটা অনেক সময় সত্যি হয়। দোস্ত, আজকে তোর প্রতি আমাদের সম্মান শ্রদ্ধাটা বেড়ে গেল রে বন্ধু। আমি ভেবেছিলাম তুই এই সম্পর্কটাকে নিয়ে কি বলবি, কিংবা তুই বিয়েটা আঙ্কেল আন্টি জোর জোরেতে করেছিস কিনা সেটাই ভাবছিলাম। কিন্তু তুই যে মন থেকে বিয়েটা করেছিস সেটা আবার তোর ভাবনার আর চিন্তাধারাকে আমি সম্মান করি। মেয়েটাকে সম্মানের সহিত আর এ বাড়িতে রাখার জন্য, পুরো একটা পরিবারের ভালো রাখার জন্য বিয়েটা করেছিস। সেটা ভাবলেই মনে হচ্ছে তুই আসলেই খুব বড় মনের একজন মানুষ। আর আজকে যে কাজটা করেছিস সেটা আসলেই মহৎ। মহৎ কিনা জানি না, তবে যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে তাদের প্রতি আমারও তো একটু দায়িত্ব আছে। এই বাড়ির বড় ছেলে এখন আমি, সব দায়িত্ব এখন আমার। যাদের থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি তাদের থেকে কি করে মুখটা কেড়ে নেই বল? তাদের ভালো থাকা ওই মেয়েটা, তাহলে কি করে ওদের থেকে সেই মুখটা, সেই সুখটা কেড়ে নিয়ে ভালো থাকার চেষ্টা করবো বল? সবসময় নিজেদের কথা ভাবলে হয় না, পরিবারের কথাটাও ভাবতে হয়। পরিবার আমাদের ছোটবেলা থেকে অনেক কিছু দিয়ে আসে, কিন্তু আমরা পরিবারকে কি দেই সেটাই সবচেয়ে বড় কথা। পুরুষের জীবনটা নিজের জন্য হয় না রে, পুরুষ অন্যের জন্য বাঁচে। তোর জন্য সত্যি খুব গর্ব হচ্ছে। এমন একটা মানুষ আমার বন্ধু, সর্বোচ্চ সাপোর্ট থাকবে তোদের প্রতি। যদি কোনো প্রয়োজন হয় আমাদের বলবি। তোদের মাঝের দূরত্ব থাকলে সেটা ঘুচিয়ে নেওয়ার চেষ্টা করবি। আজ বাদে কাল দুজনের মাঝে ভালোবাসার সৃষ্টি হবেই। ভালোবাসাটা অদ্ভুত জিনিস। দুইটা মানুষ একসাথে থাকতে থাকতে মানুষের প্রতি মায়াটা আগেই জন্মায়, তারপর সেই মায়াটাই ভালোবাসার সৃষ্টি করে। মায়া যখন থেকে জন্ম নিবে তখন থেকেই তোদের মাঝের ভালোবাসাটাও সৃষ্টি হয়ে যাবে। ঈশান আব্বু আম্মুর সামনে চলে আসলো। ওদেরকে কখনোই বুঝতে দিল না যে ওই বিয়েটা ওরা ইচ্ছে করে করেনি, কিংবা ঈশান খুশি নয়। ঈশান সবার সাথে বেশ ভালোভাবেই কথা বলল, বিশেষ করে সামিয়ার আব্বু আম্মুর সাথে। সামিয়ার আব্বু বেশ ভালো করে ঈশানকে বোঝালো সামিয়ার সম্পর্কটা হয়তো অন্য কারোর সাথে ছিল, তাই সামিয়ার সময় লাগবে ঈশানের সাথে মানিয়ে নিতে। কিন্তু তার জন্য অন্তত আর যাই হোক দুজনে যেন দূরত্ব বজায় না রাখে। সামিয়ার আব্বু যাওয়ার আগে বলে গেল, ঈশান, এই বাড়িতে আমার মেয়েটাকে কি করে রেখে যাব, কার কাছে রেখে যাব, কার সাথে রেখে যাব, সেটা ভেবে অস্থির লাগছিল। মেয়েটাকে এখান থেকে নিয়ে কি অন্য কোথাও বিয়ে দিতে হতো? সেখানেও মেয়েটা মানিয়ে নিতে আরও কষ্ট হতো। ভালো থাকতে পারতো কিনা জানি না। তোমার পরিবারটাকে আমি অনেক দিন ধরে চিনি। যখন আমার মেয়ের সাথে ইমনের বিয়ের কথা বলি, আমি তখন এক কথাতেই রাজি হয়ে গিয়েছিলাম, কারণ আমি জানি এই পরিবারটা কেমন। তোমার দাদুর সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। আমার বাবা তোমাদের সম্পর্কের কথা আমাদের জানিয়েছিল। বিজনেসের ক্ষেত্রে তোমাদের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক, তাই সম্পর্কটা আত্মীয়তায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি আজকের থেকে আমার মেয়ের জামাই। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমার প্রতি। কখনো যদি কোনো প্রয়োজন হয় তখন আমাকে বলতে দ্বিধা করো না। আমার মেয়ের এখন থেকে সব দায়িত্ব তোমার। তুমি ওকে ভালো রাখার, ভালোবাসার একমাত্র মানুষ। আমার মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। ওকে ভালো রাখার চেষ্টা করো। আঙ্কেল, আপনি হয়তো বা সামিয়াকে, না মানে ওনাকে এখানে রেখে যেতে পারছেন না, কিন্তু আমাদের মাঝে দূরত্বটা আছে। উনি হয়তো আমাকে মেনে নিতে পারবে না, কিন্তু কাল আমাদের মাঝে দূরত্বটা কমে যাবে। যখন আস্তে আস্তে আমরা কাছে আসব তখন সবটা ঠিক হয়ে যাবে। আঙ্কেল, আপনার মেয়ের সর্বোচ্চ চেষ্টা থাকবে ওনাকে হ্যাপি রাখার, ওনাকে ভালো রাখার। আমি আপনাদের জানাবো যদি কখনো প্রয়োজন হয়। সামিয়া আপনাদের একমাত্র মেয়ে, তেমনি আমিও আব্বু আম্মুর একমাত্র ছেলে। তাই আপনাদের মেয়ের এই বাড়ির বউ হিসেবে আমাদের পরিবারের প্রতি যেমন একটা কর্তব্য আছে, আমারও তেমনি এই বাড়ির প্রতি একটা কর্তব্য আছে।
আমি আপনাদের কথা দিয়েছি আপনাদের মেয়েকে কখনো কষ্ট পেতে দেব না। তোমার কথাতে আমি অনেক বেশি আশ্বস্ত হলাম বাবা। তোমার কথাতে আমার অনেক বেশি ভালো লাগলো। আমি দোয়া করি তোমরা ভালো থেকো, আমার মেয়েটাকে ভালো রেখো। সামিয়ার আব্বু আম্মু চলে গেল। ঈশান আব্বু আম্মুর সাথে বসে রইল। সামিয়াকে রুমে দিয়ে আসা হয়েছে। আব্বু আম্মু অনেকক্ষণ যাবৎ ঈশানকে বোঝালো। ঈশান মাথা নিচু করে সব কথা শুনল। চাচি আম্মু অনেকক্ষণ ঈশানকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো। ঈশান ওনাকে ধরে বলতে শুরু করলো, বড় আম্মু তোমরা কি শুরু করলে? আমি তোমাদের ভালো রাখার জন্যই কিন্তু বিয়েটা করলাম, তোমাদের যাতে কষ্ট না হয়, তোমরা যাতে কান্নাকাটি না করো, সেই জন্যই কিন্তু আব্বুর কথা দিয়ে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে। এখন যদি তোমরা এভাবে কান্নাকাটি করো তাহলে আমার খারাপ লাগবে না বলো? ঈশান ও চাচি আম্মু চোখের পানি মুছে দিতেই চাচি আম্মু ঈশানের মুখে হাজারটা চুমু দিয়ে বলল, আমি দোয়া করি বাবা তুই অনেক বড় হ। এত বড় মন এত ছোট মানুষের আমি আগে কখনো দেখিনি। বলার সাথে সাথে তুই বিয়েতে রাজি হয়ে যাবি সেটা আমি ভাবতেও পারিনি। তোর উপর আমাদের সব সময় দোয়া থাকবে। তুই অনেক বড় হ বাবা, বৌমাকে নিয়ে সব সময় সুখে থাক। ঈশান চাচি আম্মুর কথাতে মুচকি হাসলো। সবার সাথে কথা বলতে বলতেই রাত 12টা বেজে গেল। আম্মু ঘড়ির দিকে তাকিয়ে দেখে, তারপর ঈশানকে রুমের দিকে নিয়ে আসলো। ওর মাথায় হাত বুলিয়ে দিল। আর কিছু বলার নেই ওনার। এত ভালো আর সহজ সরল একটা ছেলেকে পেয়েছে যে শুধু পরিবারের কথাটাই ভেবেছে, তাকে আর কিছু বলার মতোই থাকে না। আম্মু ঈশানের কপালে একটা চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল। ঈশান রুমে এসে দরজাটা লাগিয়ে দিল। বিছানার মাঝখানে মেয়েটা এলোমেলো হয়ে বসে আছে। যে মেয়েটার সুন্দর সেজেগুজে থাকার কথা ছিল সেই মেয়েটাই আজকে অগোছালো হয়ে বসে আছে। সামিয়ার যদি ঈশানের ভাইয়ের সাথে 1.5 মাস আগে বিয়ে না হতো তাহলে হয়তো আজকে ওর সাথে প্রথম মেয়েটার বিয়ে হতো। তাহলে অবশ্যই মেয়েটা সুন্দর করে সেজে এখানে ওর জন্য অপেক্ষা করত। কিন্তু ঈশান জানে এই মেয়েটা ওর জন্য কোনো অপেক্ষাই নেই। বিয়েটা শুধু পুরো পরিবারটাকে ভালো রাখার জন্যই করা, দুটো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য করা, মানুষের কথার হাত থেকে বাঁচার জন্য করা। ঈশান বুঝতে পারলো মেয়েটা কাঁদছে। ঈশান সামিয়ার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর একটা সময় ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে বলতে লাগলো, নিন ঘুমিয়ে পড়ুন। আমি আপনাকে কোনো বিষয়ে ফোর্স করব না, আমি আপনার কখনোই সুযোগ নেব না। আপনারাও যেমন খুশি চলতে পারেন। আগে ওই বাসার বউ ছিলেন আর এখন এই বাসারই বউ, শুধু সম্পর্ক চেঞ্জ হয়েছে। সবটা মানিয়ে নেওয়া এত সহজ না। তারপরেও আমি জানি আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। যতদূর আপনাকে চিনি আপনি একটা ভালো মেয়ে। সবটা বিচার করে আপনি বিয়েটা করে নিয়েছেন, কিন্তু এখান থেকে চলে গিয়ে চাচি আম্মুকে আর চাচুকে কষ্ট দেওয়া হতো, তাই হয়তো বা বিয়েটা করে নিয়েছেন। সামিয়া কোনো কথা বলল না। মেয়েটা কেঁদেই চলেছে। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলল। এরই মাঝে ঈশানের ফোনটা বাজতে শুরু করলো। ফোনের স্ক্রিনে একটা নাম্বার জলজল করছে। ঈশান এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না, ব্যালকনিতে চলে আসলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কণ্ঠ বলতে আরম্ভ করলো, শেষে কিনা তুমি আমার সাথে চিট করলে ঈশান? তোমার সাহস হলো কি করে আমার সাথে প্রেমের অভিনয় করার? জানো আমি কি? আমার সাথে এরকম কিছু করবে আমি ভাবতেও পারছি না। যেখানে আমি মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরাই, সেখানে তোমার মতো একটা ছেলে কিনা আমাকে সেখানে এরকম করে রিজেক্ট করলো। আর শেষ পর্যন্ত কিনা ওরকম একটা মেয়েকে তুমি বিয়ে করলে। আমি জাস্ট ভাবতেও পারছি না যে তুমি আমার সাথে এত বড় চিট করলে। তোমার এরকম কর্মকাণ্ডে আমি অবাক হচ্ছি। তুমি কিনা শেষ পর্যন্ত একটা বিবাহিত মেয়েকে বিয়ে করলে আমাকে রেখে, আর আমাকে এরকম আশ্বাস দিয়েছিলে। ঈশান কোনো কথা বলছে না। যা কথা আসছে শুধু ওপাশ থেকে আসছে। ঈশান এই করেছে, ওই করেছে, সেই করেছে, এসব কিছু সামিয়া ব্যালকনি দরজার সামনে দাঁড়িয়ে থেকে শুনতে লাগলো। কারণ ফোনের স্পষ্ট কথা ভেসে আসছে। কথাগুলো স্পষ্ট কানে আসতে লাগলো সামিয়ার। ও বুঝতে পারলো যে ঈশানের কারোর সাথে রিলেশন ছিল। এরকম কথা শোনার সাথে সাথে ঈশান চুপ করে আছে। কি জবাব দেবে, কি বলবে ও জানে না। একটা ছেলের কিনা অন্য মেয়ের সাথে রিলেশন ছিল, আর তার মাঝে ও এসে বাধা হয়ে দাঁড়ালো। সামিয়ার ভাবলেই খারাপ লাগছে। ঈশান কিছুক্ষণ যাবৎ নীলার কথা শুনে কলটা কেটে দিল।
তারপর পিছনের দিকে ফিরতেই দেখলো সামিয়া দাঁড়িয়ে আছে। ঈশান এগিয়ে আসতেই সামিয়া 2 হাতে মুখটা ঢেকে নিয়ে বলতে লাগলো, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম ঈশান, আমি অন্যায় করে ফেললাম তোমার সাথে। এর জন্য হয়তো আমার কখনোই ক্ষমা হবে না। আমি নিজের সুখের কথা ভাবতে গিয়ে আর তুমি আব্বু আম্মুর কথা মেনে নিতে গিয়ে তোমার গার্লফ্রেন্ডকে রেখে আমার মতো একটা বিবাহিত মেয়েকে বিয়ে করলে। আমি তোমাকে অনেক বড় বিপদে ফেলে দিলাম না ঈশান, তোমার জীবনটাকে আমি নষ্ট করে দিলাম। আমার কোনো অধিকার ছিল না তোমার সাথে এরকম করার, তারপরে এরকম একটা কাজ করে ফেলেছি, আমাকে মাফ করে দিও ঈশান। আমি বড্ড স্বার্থপর, অনেক বড় হতভাগী জানো তো। যেখানে যাই সেখানেই সবকিছু শেষ হয়ে যায়, কখনো কাউকে ভালো রাখতে পারি না, উল্টো আরো বিপদেই ফেলে দিই। তোমার পরিবারটা এত হাসি খুশি ছিল, আর আমি আশাতেই এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। ইমন আমার থেকে চলে গেল, আর শেষ পর্যন্ত তার ছোট ভাইয়ের সাথে আজকে। সামিয়া কথাগুলো বলে আবারও কেঁদে ফেললো। ঈশান জানে না এখন কি বলবে। ও দাঁড়িয়ে আছে আর মেয়েটা মুখের উপর হাত রেখে কেঁদে চলেছে। সামিয়া কিছুক্ষণ যাবৎ কাঁদলো, তারপর আবারও বলতে আরম্ভ করলো, ঈশান আমি না হয় বিপদে পড়ে বিয়েটা করলাম, তাহলে তুমি কেন গার্লফ্রেন্ড থাকতে কেন আমাকে বিয়ে করতে গেলে? তোমার এই কথাগুলো মেনে নেওয়াটা বড্ড বেশি ভুল ছিল। তুমি তুমি এখন বুঝতে পারছো না জীবনে কি হারিয়েছো। ভালোবাসা ছাড়া মানুষ কোনোদিন হ্যাপি থাকে না। তাহলে তুমি আমার ভালোবাসাটা ছেড়ে কেন আমার মতো একটা অপয়া মেয়েকে? চুপ, একদম চুপ। এই কথা আর কখনো বলবেন না। এইসব কথা আপনাকে কে বলল? আপনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, আপনি একটা অপয়া, আপনার জন্য সবাইকে বিপদে পড়তে হয়। এসব আজে বাজে কথা কোথা থেকে শুনেছেন? হ্যাঁ, মানুষ কি বলছে আপনি সেটা মাথা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আপনাকে বলছি, আজকের পর থেকে আর আপনি এসব ভাববেন না। আমার পুরো পরিবার যেমন আপনার সাথে ছিল এখনো তাই থাকবে। এখন থেকে আপনার দায়িত্বটা আরো বেড়ে গেল। এরকম দুটো পরিবারকে আপনাকে ভালো রাখতে হবে। এতদিন একটা পরিবারের বউ ছিলেন, কিন্তু এখন থেকে পুরো 2টা পরিবারের বউ। এই কথা আর বলবেন না। সবার সাথে আপনি মানিয়ে নিতে পারবেন, আমি সেটা খুব ভালো করে জানি। তারপরও সব সময় নিজেদের কথা ভাবলে হয় না। আমি খুব ভালো করেই জানি আপনি নিজের কথা ভেবে বিয়েটা করেননি। আপনি ভালো থাকবেন কিংবা আপনার ফ্যামিলিকে আর আপনাকে এসব কথা শুনতে হবে না সেটা ভেবে আপনি বিয়ে করেননি। কিন্তু সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আর নিজের আব্বুর সম্মানটা বাঁচাতেও আপনাকে বিয়েটা করতে হয়েছে। একটা বিয়ের পেছনে শুধু দুটো মানুষের সম্পর্ক থাকে না, দুটো পরিবারেরও সম্পর্ক জুড়ে থাকে। আর এখানে পুরো 3টা পরিবারের সম্পর্ক। তাহলে কি করে পারতেন এরকমটা করতে? আপনার জায়গা থেকে আমিও এরকম কিছুই করতাম। আমিও খুব বেশি স্বার্থপর হতাম, নিজের সুখের কথা চিন্তা করতাম, যেটা আপনি করছেন না। 1.5 মাসের মাথায় অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হওয়াটা অসম্ভব রকমের একটা কাজ। সেই সাহসিকতার কাজটা আপনি করে দেখিয়েছেন। অন্তত আর যাই হোক, নিজেকে কখনো ছোট ভাববেন না। মেয়েটা সেখানেই দাঁড়িয়ে রইল। ঈশান ওকে এড়িয়ে ওয়াশরুমে গেল। ঈশান ফ্রেশ হয়ে এসে তারপর সামিয়াকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, নিন, ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ুন। এসব আজে বাজে চিন্তা না করে নিজেকে একটু সময় দিন। দেখবেন সবটা সময়ের সাথে সাথে মানতে পারবেন। আমারও কি এত সহজ হবে সবটা মানিয়ে নিতে? আপনি আমার ভাইয়ের বউ ছিলেন, ভাবি বলে ডেকেছি কাল অব্দি, আর আজকে আপনি আমার বউ। এত সহজ কি সবটা মেনে নেওয়া যাবে? তারপরও মানতে হবে, কারণ আমার পুরো পরিবারটাকে ভালো রাখার দায়িত্ব এখন আমার। কান্নাকাটি করলে কোনো সমস্যার সমাধান হবে না। গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ুন। সামিয়া কিছুক্ষণ যাবৎ সেখানেই দাঁড়িয়ে কান্না করলো। ঈশান লাইটটা অফ করে দিল, তারপর ওয়ার্ড্রপ থেকে একটা শাড়ি বের করে মেয়েটার হাতে ধরিয়ে দিল। ঈশান জানে এই মুহূর্তে সামিয়ার কাছে এগুলোর কোনো মানেই নেই। মেয়েটার হাতে শাড়িটা ধরিয়ে দিতে মেয়েটা চলে গেল। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে বসে রইল। একটু পর মেয়েটা আসতেই ঈশান নিচে বিছানা করে শুয়ে পড়ল। মেয়েটা আবারও দাঁড়িয়ে রইল। তখন ঈশান বলতে আরম্ভ করলো, নিন, এখন ঘুমিয়ে পড়ুন, আর কান্না করবেন না। প্রতিদিন কান্নাকাটি করাটা কোনো সমাধান নয়। নিজেকে শক্ত করুন, ইমোশনাল হলে হয় না। ঈশানের কথাতে সামিয়া শুয়ে পড়ল। তারপর ঈশানের দিকে তাকিয়ে রইল। উপর থেকেই ঈশানকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কিন্তু ছেলেটা উল্টো দিকে শুয়ে আছে, তাই কোনো কথা বলতে পারল না। সামিয়া এই ছেলেটাকে কি বলবে ওর জানা নেই। তারপরও মনে হচ্ছে আজকে হয়তো বা ঈশানের জীবনটা নষ্ট করে দিল। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো ঈশান রুমে নেই। সামিয়া উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো।
খেয়াল করলো ঈশান আব্বুর সাথে বসে কিছু একটা নিয়ে কথা বলছে। সামিয়া কিচেনে আসতেই আম্মু ওকে দেখে বলতে শুরু করলো, কি হলো মামনি, তুমি কিচেনে আসলে কেন? তোমাকে না বলেছি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না? তোমার শরীরটা বেশি ভালো না। এত সকালে উঠে কিচেনে আসার কি দরকার ছিল? আম্মু আমার অভ্যেস হয়ে গেছে সকালে উঠে কিচেনে আসাটা, তাহলে আজকে আর কি? বিয়ে হয়েছে কাল থেকে আর আজকে কিচেনে? আচ্ছা এইসব বাদ দাও, এক সপ্তাহ তুমি আর কিচেনে কাছে আসবে না, সবসময় ঈশানের সাথে সাথে থাকবে। সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি শুনতে চাইছি না আর কোনো কথা। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমরা একটা বেবি নিয়ে নেবে। আমি দিদার রাগ শুনতে চাই। এখন তোমরা কিভাবে শোনাবে সেটা তোমরা জানো। এরকম একটা পরিস্থিতির মধ্যেও সামিয়া বেশ খানিকটা লজ্জায় পড়ে গেল যখন বুঝতে পারল ওর নতুন শাশুড়ি কি বলেছে। কথাগুলো শোনার সাথে সাথে লজ্জায় সামিয়ার গালগুলো লাল হয়ে গেল। অন্যদিকে ঈশানের সাথে আপুর কথা বলা শেষে আপুর রুমে চলে গেল। ঈশান সোফায় বসে মোবাইল ঘাটাঘাটি করছে। এরই মাঝে ঈশান আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমাকে একটু কফি দিও। সামিয়া আর আম্মু দুজনে ওর দিকে তাকালো। তারপর আম্মু বলতে লাগলো, একটু অপেক্ষা করো আব্বু, আমি এক্ষুনি বানিয়ে পাঠাচ্ছি। আম্মু রান্না করছিল। সকালবেলা এত সব রান্না একা হাতেই করতে হবে সেটা ভেবে এবার সামিয়া বলতে শুরু করলো, আম্মু কফিটা আমি বানাই। সামিয়া নিজ হাতে কফিটা করলো ঈশানের জন্য। বিয়ের পর কতবার ইমনের জন্য কফি করেছে তা ঠিক নেই। এদের মাঝে সম্পর্কটা বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে একটা বড় ঝড় বয়ে গেল পুরো পরিবারটার উপর দিয়ে। সামিয়া কফির কাপটা এনে ঈশানের সামনে দিল। ঈশান ওর দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো, এ কি, আপনি কফি বানিয়ে আনতে গেলেন কেন? আর ঘুম ভেঙেছে কখন আপনার? না মানে আসলে একটু আগেই ভেঙেছে, তাই নিচে আসলাম। তাই বলে একেবারে কিচেনে চলে আসবেন? আপনাকে না বলেছি যে একটু সময় নিন? সবকিছু এত তাড়াহুড়ো করে করতে গেলে খারাপ লাগবে, শরীর খারাপ করবে। নিজের অবস্থা তো একদম খারাপ করে ফেলেছেন। রাতে ঘুমান না, সেটা চোখের নিচে কালি দেখেই বোঝা যাচ্ছে। এগুলো এখন বাদ দিন, নিজের শরীরের যত্ন নিন, শ্বশুর শাশুড়ির যত্ন নিন। আর চাচি আম্মুর শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, যদি পারেন একটু ওনার সাথে সাথে থাকবেন। কখন কি প্রয়োজন হয় সেটা তো আর বলা যায় না। সামিয়া মাথা নেড়ে সহ্য করতে দিল। কিছুক্ষণ বাদে ঈশান ব্রেকফাস্ট করে তারপর বাইরে গেল। সামিয়া ঈশানের জন্য খারাপ লাগছিল, যাকে কিনা ও দেবর ভেবেছে আজকে তাকেই বিয়ে করতে হয়েছে। মেয়েটার পক্ষে সবটা মেনে নিয়ে কতটা কষ্টকর হবে ঈশান শুধু সেটাই ভাবছে। ঈশান বন্ধুদের সাথে আড্ডায় বসে কথা বলছিল। এরই মাঝে মেহেদি বলতে আরম্ভ করলো, তাহলে শেষ পর্যন্ত বাইরে বের হলে? আমরা তো ভাবলাম আজকে শ্বশুর বাড়িতে যাবে, আর আমাদের সাথে কয়েকটা দিন দেখা হবে না তোর। বিয়েটা তো স্বাভাবিকভাবে হয়নি, সবটা স্বাভাবিক হলেই না হয় শ্বশুর বাড়িতে যেতাম। ঔসাম, একটা বার ভেবে দেখেছিস তোদের এই সম্পর্ক কবে কিংবা কখন স্বাভাবিক হবে? তোরা দুজনে সবটা মানিয়ে নিতে পারবি কিনা একটা বার ভেবে দেখেছিস? বারবার এসব কেন বলছিস তোরা? সবসময় নিজের কথা চিন্তা করলে হয় না। নিজের সুখের কথা ভেবে আমি বিয়েটা করিনি। আমি সামিয়াকে আদর ভালোবাসায় ভরিয়ে রাখবো। আমাদের মাঝে 2 থেকে 3টা সন্তান আসবে, এরকম কথা ভেবে আমি বিয়েটা করিনি। চাচি আম্মু আর চাচুকে ভালো রাখার জন্যই করেছি। মেয়েটা অনেকটা সহজ সরল, স্বাভাবিক আর লাজুক প্রকৃতির। এত সহজে সবটা মেনে নিতে পারবে না, তার জন্য সময় লাগবে। আমি ওকে সেই সময়টা দিতে চাই। আমি ওর জন্য অপেক্ষা করব। স্বামী স্ত্রীর সম্পর্কটা পবিত্র সম্পর্কটা বেশি দিন কেউ এড়িয়ে যেতে পারবে না। তাই আজ হলেও ওনার আমাকে মেনে নিতে হবে, কাল হলেও আমার মেনে নিতে হবে। দুজনের মাঝে ভালোবাসার একটা না একটা সময় হবে। আমি সেসব নিয়ে ভাবছি না, এখন এগুলো বাদ দে, আমি সবটা মানিয়ে নিতে পারবো। এখন তোদের কথা বল। ঈশান বন্ধুদের সাথে আড্ডা দিল দুপুর অবধি। দুপুরে আম্মু কল করলো, রিসিভ করতে ওপাশ থেকে বলতে আরম্ভ করলো, কি হলো, তুমি বাসায় আসছো না কেন আব্বু? কাল বিয়ে করেছো আর আজকে বাসার বাইরে বাইরে ঘুরছো? কোথায় একটু মেয়েটার সাথে থাকবে, ওর সাথে কথা বলে ফ্রি হওয়ার চেষ্টা করবে, সেটা না। তোমার চাচি আম্মুর শরীরটা ভালো যাচ্ছে না, তুমি বাইরে বাইরে ঘুরছো। আম্মু, আমি আসি। বন্ধুর সাথে আড্ডা দিতে কখন দুপুর হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি। ঈশান বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। এসে কলিং বেল দিতেই দরজাটা খুলে গেল। দরজার সামনে সামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো।
ঈশান খেয়াল করলো মেয়েটা গোসল করে নিয়েছে এতক্ষণে। কালো একটা শাড়ি পরেছে মেয়েটা। এলোমেলো অগোছালো থাকলেও এখন কিছুটা নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। বিয়ের পর থেকে মেয়েটাকে দেখে আসছে, অসম্ভব রকমের সুন্দর লাগে ওকে। আর আজকে যেন সৌন্দর্যটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। বিয়ের পর হয়তো মেয়েদের সৌন্দর্যটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এটাই হচ্ছে বিয়ের একটা আসল কারিশমা। ঈশান সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে। মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে রইল। সামিয়া ওর ঈশানের এমন দৃষ্টি দেখে অনেকটা লজ্জায় পড়ে গেল। সংকোচ আর লজ্জাবোধ থেকে মেয়েটা আমতা আমতা করে বলতে আরম্ভ করলো, আসো ভিতরে আসো। ঈশান ভিতরে আসলো। তারপর যখন মনে হলো মেয়েটাকে বিব্রতবোধ পরিস্থিতিতে ফেলেছে, এরকম করে তাকিয়ে থেকে তখন আরেক মুহূর্ত সেখানে থাকলো না। ঈশান রুমের দিকে চলে গেল। অন্যদিকে সামিয়া ঈশানকে এই বাড়িতে আসার পর প্রথম থেকেই তুমি করেই বলে আর ছোট ভাইয়ের মতো দেখেছে। আর আজকে সেই ছেলেটাই ওর জামাই। কথাগুলো ভাবতে ভাবতে সামিয়া রুমে আসলো। মেয়েটা ঈশানের জন্য দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদেই ঈশান ওয়াশরুম থেকে একটা টাওয়াল পেঁচিয়ে বের হলো। ঈশান এমন অর্ধনগ্ন অবস্থায় দেখে সামিয়া লজ্জায় উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। ঈশান বেরিয়ে এসে সামিয়াকে দেখে বুঝতে পারলো মেয়েটা লজ্জা পাচ্ছে, তাই তাড়াহুড়ো করে শুকনো কাপড় পরে নিল। ঈশান এও বুঝতে পারলো সামিয়া ওর জন্যই দাঁড়িয়ে আছে, তাই ঈশান সামনে এসে বলল, আপনি দুপুরে খেয়েছেন? না মানে আসলে তুমি আসলে না তাই। এখন রোজই দেরি করে আমার জন্য না খেয়ে বসে থাকতে হবে না। দুজনে নিচে এসে খাবার খেলো। ঈশান সামিয়ার সাথে রুমে আসলো। মেয়েটা লজ্জায় ঈশানের আশেপাশেও থাকতে পারছে না। লজ্জা কেমন দূরে সরে থাকছে। সামিয়া বেডের কাছেও আসলো। সেটা দেখেই ঈশান ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। এই সম্পর্কটা কবে স্বাভাবিক হবে সেটা ঈশান ভাবছে। সত্যিই কি আদৌ স্বাভাবিক হবে, নাকি আরও দূরত্ব বেড়ে যাবে? ঈশান এক মনে কথাগুলো ভাবছিল। এরই মাঝে সামিয়া এসে ওর পাশে দাঁড়ায়। ঈশান ওকে একবার দেখে বলল, আপনি কিছু বলবেন? না মানে আসলে আমি বলতে চাইছিলাম কি যে তুমি কি লেখাটা শেষ করবে নাকি এমন করেই। ঈশান বুঝতে পারল সামিয়া ওকে অফিসে যাওয়ার কথা বলছে, হয়তো বা আম্মু ওকে দিয়ে বলিয়েছে। তাই ঈশান একটু চুপ করে থেকে বলতে আরম্ভ করলো, সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। আব্বুকে আমি বলতাম কয়েকদিন পর, তারপর অফিসেও যেতাম। আপনার এইসব নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে বলতে হবে না। এখন বিয়ে করেছি, সেটা যেমন করেই হোক। আমি কলেজের ফাঁকে ফাঁকে এখন থেকে অফিসে যাব। এমন করে 15টা দিন কাটলো। সামিয়ার সাথে ঈশানের দূরত্বটা এখনও ঘোচায়নি। সামিয়া ঈশানকে তুমি করেই বলে, কিন্তু ঈশান ওকে এখনও সে আপনি করেই বলে। সামিয়া নিজে থেকেই ঈশানকে কখনোই কল করে না, সেটা ঈশান খুব ভালো করেই জানে। আম্মু ওকে বলে, তাই সামিয়া ঈশানকে কল করে। ঈশান বাইরে গেলে নিজে থেকেই প্রথম কয়েকটা দিন কল করেছে, কিন্তু মেয়েটার থেকে কোনো কল না পেয়ে ওর খারাপ লেগেছে। মেয়েটা হয়তো ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে না। কথাগুলো ভেবেই ঈশান দীর্ঘশ্বাস ফেলে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বউ নামে যে মেয়েটা সবসময় আশেপাশে ঘুরঘুর করে, তার দিকে নজর না দিয়ে কি করে থাকবে সে? ভাবি হিসেবে জানলেও এখন তো ওর বউ। কথাগুলো মনে হতেই ঈশান সামিয়ার দিকে নজর দেওয়ার চেষ্টা করেছে। বাইরে কারোর দিকে নজর না দিয়ে ওর দিকে খেয়াল রাখার চেষ্টা করেছে। কখন কি করছে, খেয়েছে না খায়নি। ঈশান যখনই বাসায় এসেছে দেখেছে সামিয়া মন খারাপ করে শুয়ে আছে, তখন জিজ্ঞেস করেছে শরীর খারাপ কিনা। কপালে গালে হাত দিয়ে পর্যন্ত খেয়াল করেছে। সামিয়াও খেয়াল করেছে ঈশান যখন ওর কাছে আসে তখন কেমন যেন ওর হার্টবিটটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। বারবার মনে হয় যে হাতটা খুলে হাতে চলে আসবে। ঈশান যখন বাইরে থেকে ওকে হাজারটা কল করে তখন সামিয়ার মনে হয় যে বিয়েটা করে হয়তো বা ভুল করেনি, আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। অন্যদিকে ঈশান চেষ্টা করে মেয়েটার দিকে এগিয়ে আসার, কিন্তু সামিয়া সবসময় ওর থেকে দূরত্ব বজায় রেখে চলে। ঈশান জানে না এই সম্পর্কের শুরু কোথায় আর শেষ ভবিষ্যতে কী আছে। শুরুটা তো হলো, তাহলে শেষটা কি আদৌ দেখতে পারবে? এই দূরত্বটাই কখন ঘোচাবে? আর এখনই বা দুজনকে ভালোবেসে কাছে আসতে পারবে?
এই দূরত্বটাই কখন ঘোচাবে আর কখনই বা দুজন দুজনকে ভালোবেসে কাছে আসতে পারবে সেটাও জানে না। তারপরও চেষ্টা করে যাচ্ছে। প্রতিদিনের মতোই অফিসে এসে আজকে ঈশান বসেছিল, কিন্তু সামিয়ার নাম্বার থেকে কোনো কল আসলো না আজকেও। দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তারপর একটা বারও মেয়েটার কল আসেনি। মেয়েটার কোনো ইচ্ছেই নেই ওর খোঁজ খবর নেওয়ার। ভেবেই ঈশান নিজে থেকেই কল করলো। সামিয়া রিসিভ করলো, তারপর ও কথা বলছে না দেখে নিজেই জিজ্ঞেস করলো, দুপুরে খেয়েছিলেন? সামিয়ার দিক থেকে কোনো জবাব আসলো না, তাই ঈশান আবারও বলল। শরীর খারাপ করেছে আপনার? তারপরও মেয়েটার কোনো উত্তর নেই, তাই ঈশান আবার প্রশ্ন করল। বেশি খারাপ লাগছে আপনার? ডক্টরের কাছে যেতে হবে। ঈশান এতগুলো কল করার পরও সামিয়ার থেকে কোনো উত্তর আসলো না। এবার ঈশানের বেশ খানিকটা রাগ হয়ে গেল। তারপর রাগটা কন্ট্রোল করে বলতে লাগলো, সকাল থেকে একটা বারের জন্য কল দেননি কেন? বিকেল হয়ে গেল, তারপরও কল দেননি। আমি নিজে থেকে আপনাকে কল করি। আমি প্রতিনিয়ত আপনার জন্য ভাবি, আর আপনি আমাকে নিয়ে ভাবা তো দূরে থাক, এই সম্পর্কটা নিয়েও কখনো ভাবার চেষ্টাও করেননি। উল্টো বিয়েটা যখন থেকে হয়েছে তখন থেকে শুধু আমার জীবন নষ্ট করেছেন, সেই হিসাবটাই করে যাচ্ছেন। ঠিক আছে, আপনাকে আমি আর কোনো বিষয়ে জোর করব না। আমি আপনার দিকে যতই এগিয়ে আসার চেষ্টা করি, আপনি আমার থেকে ততটাই বেশি দূরে সরে যান। আমাদের বিয়েটা হয়েছে বেশি দিন হয়নি, কিন্তু তারপরও আপনার মাঝে যে চেষ্টা থাকা দরকার আপনি সেই চেষ্টাটাও করেন না। সেই তখন থেকে আপনাকে প্রশ্ন করে যাচ্ছে কি হয়েছে না হয়েছে, আপনিও ঠিক তখন থেকে চুপ করে আছেন। আপনার খারাপ লাগলে বলুন, সেটা বলছেন না। আমি জানি আপনি এই সম্পর্কে খুশি না। একজনকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসা আপনার পক্ষে সম্ভব না। আমি তো আপনাকে ফোর্স করছি না, কিন্তু আপনি আমার সাথে ভালোভাবে কথাও বলেন না। আমার দোষটা কি এটাই যে বিয়েটা করে আপনার সম্মানটা বাঁচালাম, পুরো পরিবারকে কষ্টের মুখ থেকে বাঁচালাম? এটা আগে বলে দিলেই পারতেন যে আপনি আমাকে বিয়ে করে কখনো আমার সাথে থাকতে পারবেন না। অন্তত আর যাই হোক, মুখ দিয়ে আপনার আর কোনো কথাই বের হবে না। সামিয়া তার বড় কোনো রেসপন্স ঈশান পেল না। মেয়েটাকে চুপ করে থাকতে দেখে ঈশান বলতে শুরু করলো, স্বাধীনতাটা আপনার হাতে যায় খুশি তাই করবেন, তবে আমি আর জোর করব না কোনো বিষয়ে। ঈশান কলটা কেটে দিল। ছেলেটার কাছে সব কিছু এলোমেলো লাগছে। মাথাটাই খারাপ হয়ে গেল মেয়েটাকে কল করে। অফিসে বসে থাকতে ভালো লাগছে না, কোনো কাজেও মনোযোগ দিতেও পারছে না। আপু অফিসে আসেনি, তাই ম্যানেজারকে বলে অফিস থেকে বেরিয়ে গেল। ঈশান কিছুক্ষণ এদিক ওদিকে ঘোরাঘুরি করলো। বাসায় যেতেও ভালো লাগছে না, সন্ধ্যা হয়ে আসছে। বন্ধুদেরকে কল দিয়ে বলল একটু আড্ডা দেবে, ওরা সবাই আসলো। ঈশান কারোর সাথে তেমন কথা বলল না, সবাই শুধু কথা বলল আর ঈশান হ্যাঁ বা না বলে উত্তর দিল। বিয়ের একটা মাস হয়ে গেছে আর এই কয়েকটা দিনে ঈশানের অবস্থা দেখে সবাই অবাক হচ্ছে। ঈশান এখনও অফিসের পোশাকে সবাইকে হাজারটা কথা বললেও ঈশান কোনো জবাব দিল না। রাত 10টা বেজে গেল, তারপরও ছেলেটা বাসায় আসছে না। আব্বুর নাম্বার থেকে কল আসতেই ফোনটা রিসিভ করে বলল বাসায় আসছে। সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে চলে গেল। তখন শুভ বলতে শুরু করলো, কি মনে হচ্ছে তোর? ঈশানের কিছু হয়েছে সেটা বুঝতে পারছিস? যে সম্পর্কে ওরা আছে তাতে এত সহজে সবটা ঠিক হওয়া সম্ভব না। ও একটা ছেলে, নিজের বউকে ছেড়ে কতদিন বা দূরে থাকবে। সম্পর্ক ছিল, সেটা ভেঙে গেছে, কিন্তু প্রতিনিয়ত এমন ইগনোর পেলে কেউ ভালো থাকতে পারে কিনা আমার জানা নেই। কিন্তু কি করব, পরিবারের চাপে আর নিজেও বিয়েটা করে নিল। এখন ভালো না থাকতে পারলে সেটা আমাদের কি করার আছে? আর এই সম্পূর্ণ দায়ভারটা ওর বউয়ের। ওর বউ যদি ওকে মেনে নিতে না পারে তাহলে কেই বা ওকে বোঝাতে পারবে? তবে ছেলেটার এই রকম অবস্থা দেখে খারাপ লাগছে। কত হাসি খুশি আর চঞ্চল ছেলেটা এখন চুপচাপ হয়ে গেছে। কবে ওদের সম্পর্ক ঠিক হবে আর কবে আবার আগের মতো আড্ডা দিবে সেটা জানি না। ঈশান বাসায় আসলো। এলোমেলো অগোছালো অবস্থা করে ব্লেজারটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু দরজা খুলে খেয়াল করলো। ঈশান রুমের দিকে যেতে নিলে আম্মু বলতে আরম্ভ করলো, এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুর সাথে একটু আড্ডা দিতে গিয়েছিলাম, তাই আর কি দেরি হয়ে গেল। তোমাকে বলা হয়েছে না দেরি করে বাসায় আসবে না? রোজ অফিস ছুটি হতেই বাসায় আসবে? প্রতিদিন তো দেরি হয় না, কিন্তু আজকে একটু দেরি হলো। এরপর তো ব্যবসায়িক কাজের জন্য বারবার বাইরে যেতে হবে, তখন তো দেরি হবেই। আমাকে ছাড়া খেয়ে নিতেই শেখো। আমি বাইরে থাকলে কি তোমরা না খেয়ে বসে থাকবে?
ঈশান কথাগুলো বলে রুমে চলে আসলো। দেখে সামিয়া শুয়ে আছে। এ সময় লাইটটা অন করে দিল, তারপর মেয়েটার দিকে একবার তাকালো। ঈশান সামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খাবার খেয়েছেন আপনি? মেয়েটা কোনো কথা বলছে না, আর এই চুপ করে থাকাটা ঈশান মোটেও পছন্দ করছে না। কিছুক্ষণ যাবৎ দাঁড়িয়ে রইল, তারপর গিয়ে ঈশান মেয়েটার হাত ধরে টেনে ওঠালো। সামিয়া চুপচাপ করে আছে। শরীর খারাপ কিনা সেটা দেখার চেষ্টা করলো, কিন্তু এখনও সামিয়া চুপ করে আছে। ঈশান মেয়েটার গালে কপালে হাত দিল, না জ্বর নেই। তারপর বারবার খাবার খাওয়ার জন্য যাওয়ার কথা বললেও সামিয়া চুপ করে রইল। ঈশান রাগের মাথায় যেটা করলো সেটার জন্য সামিয়া প্রস্তুত ছিল না। ঈশান ওকে হুট করেই কোলে উঠিয়ে নিল। সামিয়া ভেবেছিল ঈশান বাসায় এসে রাগ দেখাবে, কিন্তু সেটা না, উল্টো ওকে কোলে উঠিয়ে নিল। সামিয়া লজ্জায় লাল হয়ে যাচ্ছে ঈশানের এরকম কর্মকাণ্ডে। ছেলেটা রুমের বাইরে আসতেই সামিয়া আমতা আমতা করে বলতে লাগলো, কি করতেছো ঈশান? ছাড়ো প্লিজ, এরকম করো না, সবাই আমাদের দেখে কি বলবে? ঈশান সামিয়ার দিকে রাগি চোখে তাকিয়ে থেকে বলতে লাগলো, কি বলবে? স্বামী স্ত্রী একসাথে আছে, আমরা এমন কিছু করেছি না যার জন্য আপনাকে লজ্জায় পড়তে হবে। ঈশান প্লিজ আমাকে নামিয়ে দাও। আপু আমার সামনে আমি এরকম করে যেতে পারবো না, খুব বেশি লজ্জা লাগবে। ঈশান কোনো কথা শুনল না। কোলে করেই মেয়েটাকে নিচে নিয়ে এসে একটা চেয়ারে বসিয়ে দিল। আব্বু আম্মু ওর দিকে হা করে তাকিয়ে আছে। তখন ঈশান বলতে শুরু করলো, আম্মু, তোমার বৌমা বলছে খাবে না, সেই জন্য জোর করে নিয়ে আসলাম। আমাকে বলো তো ওর কি হয়েছে? ও কথা বলছে না কেন? কখন থেকে কথা বলার চেষ্টা করছে। কি হয়েছে? তোমরা বকাঝকা করেছো? কই না তো, কি হয়েছে মামনি? তুমি কথা বলছো না কেন? আর ঈশান এরকম রেগে আছে কেন? কি বলেছো ওকে? খাওয়া দাওয়া শেষ করে ঈশান রুমে আসলো। সামিয়াকে রুমে আসতে না দেখে ঈশান নিচে নামলো। দেখে আম্মুর সামনে বসে আছে সামিয়া। ঈশান গিয়ে সামিয়ার পিছনে দাঁড়াতেই আম্মু বুঝতে পেরে বলতে আরম্ভ করলো, বৌমা যাও, রুমে যাও। আম্মু উঠে চলে গেল। তখন সামিয়া বসে আছে দেখে ঈশান ওর একটা হাত ধরল। সাথে সাথে সামিয়া ওর দিকে তাকিয়ে রইল আর বলতে শুরু করলো, ভয় নেই, আপনার সাথে ভুলভাল কিছু করব না। এখন রুমে চলুন। এরকম করে সঙ্গের মতো বসে না থেকে একটু তো নিজে থেকেও কিছু খেতে পারেন। কয়েকটা দিন যাবত দেখছি মন খারাপ করে আছেন। কি হয়েছে আপনার? আমাকে একটু বলতে পারবেন? সামিয়া কোনো কথা বলল না। ঈশান ওর হাতটা ধরে টেনে ওঠালো। কিছুক্ষণ মেয়েটা ওর দিকে তাকিয়ে থেকে তারপর ঈশানের পিছন পিছন রুমে আসলো। ঈশান ড্রিম লাইটটা অন করে দিল। নিচে বিছানা করছিল। তখনই সামিয়া বলতে লাগলো, ঈশান আমার তোমাকে কিছু বলার আছে। আমি জানি আপনি কি বলতে চান। একটা মাস পার হয়নি তার আগে আমি আপনাকে টাচ করে ফেললাম। আমার অন্যায় হয়েছে এগুলো করা। আপনি যেরকম বাঁধনের মতো হয়ে যাচ্ছেন দিন দিন, তাতে আমাকে এরকমটা করতেই হচ্ছে। আর একটা কথা, আপনি আমাকে ভালোবাসতে পারবেন না কখনোই। আর এই সম্পর্কে আপনি খুশি হতে পারবেন না, সেটা আমার বোঝা হয়ে গেছে। আপনার দিক থেকে কোনো চেষ্টাই নেই। আপনি একবার চেষ্টা করেননি, আর সেটার জন্য একটু ট্রাইও করেননি। আপনি এরকম করছেন, তাতে আমার অবাক হওয়ার কিছুই নেই। আমি বুঝতে পারছি আপনি এই সম্পর্কটা কখনো মেনে নেওয়ার চেষ্টাও করবেন না। আচ্ছা, আমার কি দোষ বলুন তো? এটার জন্যই যে আমি আপনাকে বিয়ে করেছি। আমি তো চেষ্টা করেছি নিজের মতো করে, কিন্তু আপনি কখনোই আমার সাথে মানিয়ে নিয়ে এত দূরে থাক। একটু ভালোভাবে কখনো কথাও বলেননি আমার সাথে। কারণ আমার দোষ এইটাই যে আমি আপনাকে একটা সম্মানের সহিত পরিচয় দিয়েছি, আর আপনাকে মানুষের কথার মুখে থেকে বাঁচিয়েছি। আমার পরিবারটাকে বাঁচানোর দায়িত্বটা আমার ওপর ছিল, আর এটাই আমার সবচেয়ে বড় অন্যায়। আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আর সেজন্য আপনি আর আমার সাথে কথা বলতে পারছেন না, তাই তো? সামিয়া কোনো কথা বলল না। ঈশান কিছুক্ষণ বাদে শুয়ে পড়ল। মেয়েটা এখনও বসে আছে। মাঝরাত হয়ে গেছে, তারপরও সামিয়া এখনও ঘুমোয়নি। কিছুক্ষণ বাদে ও 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। তারপর মোনাজাতে হাত তুলে কান্নাকাটি করলো। কান্নাকাটিটা ঈশান স্পষ্ট শুনতে পেল। ওর কথাগুলো এরকম ছিল, এখন আমি কি করবো তুমি আমাকে বলে দাও। আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না। সব সময় খালি এটাই মনে হচ্ছে আমি কাউকে ঠকাচ্ছি। আমি কি করে ওকে মানিয়ে নেব, কি করে ওর সাথে ভালো থাকবো সেটাই বুঝতে পারছি না। যেটা চেষ্টা করছি, কিন্তু আমার দিকে চেষ্টা কোনো বলাই নেই। আমি কি করে ওর সাথে মানিয়ে নেব সেটাই বুঝে উঠতে পারছি না। আমার সংকোচ কাজ করছে।
এই দূরত্বটা কখনো কাটবে কি না আমি জানি না। বিয়েটা আমি নিজের ইচ্ছায় করিনি, কিন্তু আব্বু আমার সাথে কথা রাখতে চাই। সামিয়া কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান চুপচাপ শুয়ে থেকে কথাগুলো শুনল। সকালে সামিয়ার ঘুম ভাঙল, ঈশানকে রুমে পেল না। তারপর নিচে এসেও যখন ঈশানকে দেখতে পেল না, আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু, না মানে আসলে তোমার ছেলে কোথায়? সামিয়া কথাটা বলে আম্মুর মুখের দিকে তাকিয়ে রইল। আম্মু কিছুক্ষণ সামিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কেন তুমি জানো না ঈশান চট্টগ্রামে চলে গেছে আজকে সকালে? আসলে আম্মু, আমি বুঝতে পারছি তোমাদের মাঝে দূরত্বটা এখনো ঠিক হয়নি, আর তুমি হয়তো বা চেষ্টা করনি সেটা ঠিক করার। মামনি, ছেলের মুখ দেখে আমি বুঝতে পারি আর সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে, কিন্তু একটা মাস পর হয়ে গেলেও তুমি কখনো নিজে থেকে ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করনি। সেটা আমি তোমাদের কাজেই বুঝতে পেরেছি। সম্পর্কের মাঝে কখনো দূরত্ব রাখতে নেই, স্বামীকে সবসময় আসলে বেঁধে রাখতে হয়, আর তুমি সেই চেষ্টাই করো না। সম্পর্কটা যখন দূরত্ব রেখে চলবে তখন বুঝতে পারবে সম্পর্কটার মানেটা কতটুকু, আর তখনই সম্পর্কটা বুঝতে পারবে। যখন স্বামী নামক মানুষটা সবসময় তোমার থেকে দূরে সরে যাবে, মায়া আর ভালোবাসার কথা তোমার মাথায় আসবে। তখন তোমার মনে হবে যে তুমি অন্যায় করেছো, ভুল করেছো, মাপ করতে পারবে না নিজেকে। আমি ভেবেছিলাম তুমি আমার ছেলের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, খুব শীঘ্রই আমরা একটা সুখবর পাবো। আমি সেই দোয়াই করেছি, কিন্তু তোমাদের মাঝে এখনো অনেক দূরত্ব। স্বামীরা যেমনই হোক তাদের সাথে মানিয়ে নিতে হয়। আমি জানি তোমার পক্ষে এত সহজ নয় সবটা মেনে নেওয়ার, কিন্তু সময়ের সাথে সাথে একটা সময় সব ঠিক হয়ে যাবে। মামনি, খুব শীঘ্রই তোমরা সম্পর্কটা ঠিক করে নাও। আমার ছেলেটা কষ্ট পাচ্ছে সেটা আমি জানি। বিয়ের আগে ওর সম্পর্ক ছিল, আর ঈশান সেটা ভুলে শুধু আমাদের কথাতেই বিয়ে করেছে। তোমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তোমার সাথে চেষ্টা করেও মানিয়ে নিতে পারছে না, কারণ তুমি সেটা ওকে হতে দিচ্ছ না। এভাবে মন খারাপ করে থাকলে সারা জীবনেও কি কখনো সম্পর্কটা ঠিক হবে? সামিয়া কোনো কথা বলল না, শুধু আম্মুর কথাতে মাথা নিচু করে রইল। আম্মু আরও কিছু কথা সামিয়াকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তাতেও মেয়েটার একটু হেলদোল নেই। সামিয়া সেখান থেকে চলে গেল। অন্যদিকে ঈশান চট্টগ্রামে এসে একবারও সামিয়া আর কোনো খোঁজ খবর নেয়নি, কারণ মেয়েটাকে আর কিছু বলার ইচ্ছেই হয়নি। মেয়েটাকে আর কল করতে ইচ্ছেও করে না, নিজ থেকে একটাবার জানার চেষ্টা করে না। একটা মেসেজ তো করতে পারে, সেটাও করে না। সামিয়ার কেন জানি মনে হয়েছে ও যেটা করছে সেটা ঠিক হচ্ছে না। একটাবারের জন্য হলেও ঈশানের সাথে একটু কথা বলার দরকার ছিল, কিন্তু কোনো একটা শঙ্কা আর লজ্জায় কথা বলতে পারে না। ঈশান এই বিষয়টা নিয়ে অনেক বেশি মেন্টালি প্রেশারে আছে, তাই কাউকেই কিছু বলতে পারছে না। ও ভেবেই নিয়েছে সম্পর্কটা হয়তোবা কখনো ঠিক হবে না। 2টা মাস পর ঈশান বাসায় ফিরল। সামিয়ার সাথে এর মাঝে কয়েকবার মাত্র কথা হয়েছে, আর সামিয়া নিজে থেকে কখনো কল করেনি। ঈশান নিজে ওকে কল করেছিল, তারপর সামিয়া হ্যাঁ বা না বলে উত্তর দিয়েছে। ঈশান বুঝে গিয়েছে সম্পর্কটা ঠিক হবার নয়। পুরো 3টা মাস জুড়ে একটা মেয়ে ওকে একটাবারের জন্য কল করলো না, যে কিনা ওর বউ। হয়তো মেয়েটা এই সম্পর্কে খুশি নয়। কথাগুলো ভেবে ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলল। বাসায় আসতে ইচ্ছাই করছিল না। তারপরও এতগুলো দিন আব্বু আম্মুর সাথে দেখা হয়নি, আর আম্মু প্রায়ই কান্নাকাটি করে বলে বাসায় আসতে। একমাত্র ছেলে বাবা মায়ের থেকে এত দূরে থাকে। অন্যদিকে ঈশান ওদের মাঝে দূরত্বটা সৃষ্টি করার জন্য দূরে গিয়েছিল। ভেবেছিল ওদের মাঝে দূরত্ব সৃষ্টি হলে সামিয়া হয়তো ও দূরত্বটা বুঝতে পারবে, কিন্তু না। ঈশানের ভালোবাসাটা যেন মেয়েটার চোখেই পড়েনি। ঈশান দীর্ঘশ্বাস ফেলে বাসার কলিং বেল চাপল। এরই মাঝে আম্মু এসে দরজা খুলে দিল। ওকে দেখে আম্মু জড়িয়ে ধরল। ঈশানও এক হাতে আম্মুকে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, কেমন আছো আম্মু? তোমাকে ছাড়া কেমন থাকতে পারি? আম্মু কিছুক্ষণ ঈশানের সাথে রাগারাগি করলো। ঈশান আম্মুকে বুঝিয়ে রুমে চলে আসলো। খেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর রুমে এসে দেখলো সামিয়া ঘুমিয়ে আছে। এখনও মেয়েটা সেই আগের মতো করে বাচ্চাদের মতোই এলোমেলো হয়ে ঘুমোয়।
ঈশান মেয়েটার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। শেষ রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেই ঈশান একটা কমফোর্টের গায়ে জড়িয়ে নিচে শুয়ে পড়ল। সামিয়ার খারাপ লাগছে এইটা ভেবেই যে ছেলেটা এখনও নিচে শয়, তারপরও ওর সাথে কথা বলতে পারে না। সকালে ঈশান ঘুম থেকে উঠল বেলা 10টার দিকে। যখন ঘুম ভাঙলো উঠে খেয়াল করলো সামিয়ার রুমে নেই। ফ্রেশ হয়ে আসলো, তারপর এসে কারোর সাথে কোনো কথা না বলে নিজে গিয়ে খাবার টেবিলে খাবার বেড়ে খেতে লাগলো। ঈশানের খাওয়া শেষ হলে বাসার বাইরে গেল, তারপরও সামিয়ার সাথে কোনো কথা বলল না। এমন করে পুরো 10টা দিন চলল। সামিয়া প্রতিদিন ঈশান রুমে আসলে মাথা নিচু করে রাখে। ঈশান জানে না এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে। এমন করে 10টা দিন পেরিয়ে যেতেই ঈশান আবারও অফিসে যেতে শুরু করলো। কিন্তু এরই মাঝে ঈশান বাইক নিয়ে নিয়েছে। গাড়িতে করে যেতে ইচ্ছে করে না। কলেজ লাইফে বাইক ছিল, কিন্তু ভাইয়ের মৃত্যুর পর আব্বু আম্মু চালাতে দিত না। আবারও সে বাইক চালাতে আরম্ভ করেছে। এরই মাঝে একদিন মেহেদির নাম্বার থেকে হুটহাট করে আম্মুর নাম্বারে কল আসলো। আম্মু আব্বুকে খাবার দিয়েছিল। খাবার টেবিল থেকে ফোনের শব্দ পেয়ে আম্মু কিছুক্ষণ বাদে রুমে গিয়ে ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি হয়েছে রে বাবা? ওপাশ থেকে কিছু বললেও বোঝা গেল না, কিন্তু আম্মু তাড়াহুড়ো করে নিচে আসলো। আব্বুকে বিষয়টা বলতেই এবার আব্বু বলতে আরম্ভ করলো, কি করে হলো? কি বলছে এসব? আমি একটু আগেও ছেলেটার সাথে কথা বললাম, আর এখন কিনা হসপিটালে। হসপিটালের কথা শুনে সামিয়া অবাক চোখে আব্বু আম্মুর দিকে তাকিয়ে আছে। তখন আব্বু সামিয়াকে উদ্দেশ্য করে বলল, সামিয়া মামনি, ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি, চলো আমাদের এখনই যেতে হবে। আব্বুর কথাতে সামিয়া যেন এক মুহূর্ত জ্ঞানশূন্য হয়ে পড়ল। আম্মু সামিয়ার হাত ধরে বাইরে নিয়ে আসলো। চাচি আম্মু চাচু গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণ বাদেই যখন সবাই হসপিটালে আসলো, দেখলো একটা কেবিনের সামনে মেহেদি সহ ঈশানের আরও কয়েকজন ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। ঈশানের আব্বু আম্মু এসে কান্না জুড়ে দিল। সামিয়া চুপচাপ করে দাঁড়িয়ে আছে, কোনো টু শব্দও করছে না। এবার মেহেদি বলতে আরম্ভ করলো, আঙ্কেল, ঈশান বাইকটা ভালোই চালাচ্ছিল, কিন্তু হুটহাট করে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দেয়, আর তারপরেই ডক্টর বেরিয়ে আসলো। ওনাকে দেখেই আব্বু বলতে লাগলো, ডাক্তার, আমার ছেলে কেমন আছে? চিন্তা করবেন না, উনি এখন সুস্থ স্বাভাবিক আছেন। আসলে হাতে পায়ে ছিলে গেছে, কান্নাকাটি করার মতো কিছু হয়নি। সামিয়া শুধু শুনতো যে ঈশান ঠিক আছে। ও তাড়াহুড়ো করে ঈশানকে দেখার জন্য কেবিনের সামনে আসতেই ক্লাসের মধ্যে দিয়ে দেখলো ঈশান আধশোয়া হয়ে বসে আছে আর শুভর পাশে বসে আছে। এবার সামিয়া ফুপিয়ে কেঁদে উঠল। একটু পর আম্মু এসে ওর পাশে দাঁড়ালো। আম্মু সামিয়ার কাঁধের উপর হাত রাখতেই সামিয়া আম্মুর দিকে ফিরে আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, কান্না করো না মামনি, ঈশান ঠিক আছে। কান্নাকাটি করলে তোমার শরীর খারাপ করবে। এমনিতে কিছুদিন যাবৎ বেডে পড়ে আসো। আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। ছেলেটার সাথে কথা বলো না, এই জন্য ছেলেটা মেন্টালি খুব ডিস্টার্ব। আমি মা হয়ে ওর সম্পর্কে সব খোঁজ খবর রাখি। ওর বন্ধুদের কাছ থেকে জেনেছি এই বিষয়টি নিয়ে। ও খুবই ডিস্টার্ব। তারপরও তুমি ওর সাথে একটু কথা বলছো না, এটা নিয়ে ওর খুব খারাপ লাগছে। আজকে অন্তত তো একটু কথা বলো। আমার মনে হচ্ছিল আমার সময় দরকার। আমি সময় নিয়েছিলাম, বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু এর মাঝে এত কিছু হয়ে যাবে জানলে আমি কখনোই ওকে দূরে রাখতাম না। আমি আর ওকে হারাতে চাই না। তোমরা ওকে বলো না ও যেন আমাকে ছেড়ে কোথাও না যায়। কোথাও যাবে না মামনি। বউকে ছেড়ে স্বামী কোথায় বা যাবে বলো? কিন্তু তার জন্য তোমাকে ভালোবেসে ওকে আগলে রাখতে হবে। সবসময় আমার ছেলেটার সাথে থাকতে হবে, ওর সুখে দুঃখে পাশে থাকতে হবে। কিন্তু তুমি তো সেটাও করো না। এখন কান্না করলে হবে? এরই মাঝে সামিয়ার আব্বু আম্মু হসপিটালে এসেছে। একে একে সবাই গিয়ে কথা বলল, কিন্তু সবাই গেলেও সামিয়া ঈশানের সাথে কথা বলতে গেল না। তাই ছেলেটার বেশ খারাপ লাগলো। শেষে মেয়েটা ওর সাথে একটু কথাও বলল না। সবার কথা বলা শেষ হয়ে গেলে অনেকক্ষণ বাদে যেন মেয়েটার সুবুদ্ধি হলো। ও গুটি গুটি পায়ে কেবিনে ঢুকে ঈশানের পাশে দাঁড়ালো। তখন ছেলেটা চোখ জোড়া বন্ধ করে নিয়ে বলতে লাগলো, আপনি কেন এসেছেন এখানে?
সামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ও ভাবতে আরম্ভ করেছে ঈশানের রাগ করাটাই স্বাভাবিক। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে। ঈশান একবার চোখ তুলে দেখে বলল, দেখুন, ফর্মালিটি দেখানোর জন্য আসতে হবে না। আপনি হসপিটালে না আসলেও পারতেন, আমার তেমন কিছু হয়নি। আর মাথা নিচু করে থাকবেন না। এমন কোনো অন্যায় করেননি যার জন্য আপনাকে এরকম অপরাধীর মতো মাথা নিচু করে থাকতে হবে। অন্যায়টা আমার ছিল। আপনাকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় অন্যায় ছিল। আপনাকে মেনে নেওয়ার চেষ্টা করাটাও আরেকটা অন্যায় ছিল। আমি আপনার কাজকর্মে সেটা বুঝতে পারছি। তবে যাই হোক, আপনি যদি চান এই সম্পর্কটা বেশি এগোতে চান না, তাহলে সেটা আপনার ব্যাপার। আপনি আমাকে বলে দিতে পারেন। ঈশানের এরকম কথাতে মেয়েটা হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠতে লাগলো। তখন ঈশান আবারও বলল, ভয় নেই, এই সম্পর্কে আমি কাউকে কিছু বলবো না। সবাইকে বোঝাবো সবটা আমার দোষ। আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। আমি কাউকে কিছু করবো না। বলবো আমি আপনার সাথে খুশিতে নেই, আর থাকতেও চাইছি না। আপনার কোনো সমস্যা? ঈশান কথাটা বলতে পারল না। তার আগেই সামিয়া একটু জোরে সোরে কেঁদে বলতে আরম্ভ করলো, তুমি এমন করে কথা বলছো কেন? আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে চাইছো? আমি ডিভোর্স চাই না। তুমি কেন এসব কথা বলছো? আমি তো তোমাকে... আমি জানি আপনি সম্পর্কটা মানতে পারবেন না, তাহলে খামোকা এই সম্পর্কটা রেখে লাভ কি? যে সম্পর্কটা আপনি কখনো মন থেকে মানতেই পারেননি, তাহলে সেই সম্পর্ক থেকে নিজেদের কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আমি জানি আপনি আমার কাছ থেকে কষ্ট পাচ্ছেন। আপনি বাসায় চলে যাবেন, সেটাই ভালো হবে। আর একটা কথা, আবার কাউকে বিয়ে করার আগে অন্তত একটাবার ভাববেন তার সাথে আপনি মানিয়ে নিতে পারবেন কিনা। বিয়েটা শুধু ইচ্ছা হলো করে নিলেন তেমন কিছু না, সম্পূর্ণ একটা পবিত্র সম্পর্ক। এটা নিয়ে ছেলে খেলা না করাই ভালো। তুমি এমন করে কেন বলছো? আমি কি একটাবারও বলেছি তোমার সাথে থাকতে চাই না? আমি তোমাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ঈশান, তুমি কেন বলতে চাইছো না? আমি তো একটা মেয়ে, আমার সাথে এত কিছু হয়ে গেছে, তাহলে সবটা এত সহজে কি করে মেনে নেই? তুমি সময় দিতে চাইছো, আমি চেষ্টা করছি, কিন্তু পারছি না তো। আমি কি এতটাই অন্যায় করে ফেলেছি যার জন্য তুমি আমাকে ছেড়ে দিতে চাইছো? আমি কখনো বলিনি ঈশান আমি তোমার সাথে থাকতে চাই না। আমি তো চেষ্টা করেছি। এত সহজে কি করে সবটা মেনে নিব? তুমি থাকতে কি করতে বলো? আমি তো ভালোবাসার চেষ্টা করতাম, আর আপনি সেইটুকুও চেষ্টা করেননি, আর না কখনো করবেন। তাই আমি বলছি কি, আপনি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসেন। খামোকা এমন একটা সম্পর্কে জড়িয়ে থেকে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। ঈশানের এমন কথাতে সামিয়া এসে ঈশানের পাশে বসলো। তারপর ওর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দিতে লাগলো। বেশ অনেকক্ষণ যাবৎ মেয়েটা ঈশানের হাতটা কপালের সাথে ঠেকিয়ে বলতে আরম্ভ করলো, ঈশান, আমার ভুল হয়েছে। তোমাকে এমন করে চুপ করে থেকে কষ্ট দেওয়াটা আমার জন্য অন্যায় ছিল। আমি বুঝতে পারিনি তুমি এত বেশি কষ্ট পাবে। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি এখন বুঝতে পারছি তোমার সাথে চুপ করে থাকাটা অন্যায় ছিল। আমি মেনে নেওয়ার চেষ্টা করিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি তোমার কিছু হয়ে গেলে আমি ভালো থাকতে পারবো না। তুমি আমার শেষ আশা। তোমার কিছু হলে আমি কার সাথে ভালো থাকবো বলো? যদি মনের মতো তোমার কিছু হয়ে যায়, তাহলে আমি কি করে বাঁচবো? আমার কিছু হতো না। খামোখা আপনাকে নিয়ে টেনশন করেই এসব কিছু হয়েছে। কান্না থামান, আপনাকে কিছু করতে হবে না। আপনি এই সম্পর্ক মন থেকে কখনোই মানতে... ঈশান, মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করছিলাম বলেই তোমার থেকে দূরত্ব বজায় রেখেছিলাম, কিন্তু তুমি সেটা বোঝোনি। আমার সাথে এরকম করে কথা বলো না, আমার খারাপ লাগছে ঈশান। তাহলে বিয়ের পর থেকে আমার কতটা খারাপ লেগেছে। আজকে প্রায় 4 মাস হয়ে আসে আপনি আমার সাথে কথাই বলেন না। ভাইয়ার সাথে বিয়ের পর থেকে দেবর হিসেবে কথা বলেছেন, সেটা মেনে নিলাম, কিন্তু এখন তো আমি আপনার হাজবেন্ড, নাকি আমাকে আপনার পছন্দ না স্বামী হিসেবে, তাই মানতে পারছেন না। মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। এবার ঈশান উঠে বসার চেষ্টা করলে সামিয়া ওকে সাহায্য করলো। ঈশান আধশোয়া হয়ে বসে মেয়েটার চোখের পানি মুছিয়ে দিল। সামিয়া কেঁদেই চলেছে। ঈশান ওর গালের পাশে হাত রেখে বলতে লাগলো, আপনার আব্বুকে বলেছিলাম এই চোখে কখনো পানি আসতে দিব না, কিন্তু আপনি তো কেঁদেই চলেছেন। রাগ করেছিলাম, কিন্তু আপনার এই কান্নাকাটি দেখে আমার রাগ করে থাকাটা বৃথা। আমি পারি না আপনার উপর রাগ করে থাকতে। যতবার চেষ্টা করি আপনাদেরকে দূরত্ব বজায় রাখবো, ততবারই আপনার এই কান্নাটা আমাকে দুর্বল করে দেয়। আপনি কি জাদু করেছেন আমাকে বলেন তো? ভালোবাসেন না, তারপরও আমি আপনার পেছনে পড়ে আছি।
অন্য কোনো মেয়ে হলে এতদিন আমি দূরে সরে যেতাম, কিন্তু আপনি আমার বউ, আপনার থেকে কি করে দূরে সরি বলেন? সামিয়া এবার বেডের উপর উঠে বসলো। এরপর ঝড়ের গতিতে ঈশানের বুকে মুখ গুজে দিল। দুই হাতে ঈশানের শার্টটা খামচে ধরে রেখেছে মেয়েটা। ঈশান হকচকিত হয়ে গেল। ও ভাবতেও পারেনি মেয়েটা এরকম কাজ করবে। সামিয়ার প্রথম স্পর্শ ঈশানের শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। সাথে সাথেই ছেলেটা দু হাতে মেয়েটাকে আগলে নিল বুকের সাথে। ঈশান সামিয়াকে কিছুক্ষণ চেপে ধরে রাখলো বুকের মাঝে। এবার সামিয়া ফুপিয়ে বলতে আরম্ভ করলো, তুমি চেষ্টা করলে কি আমি তোমাকে দূরে সরে যেতে দিতাম নাকি? কি করে আমার থেকে দূরে সরে যাও, আমিও সেটাই দেখে নেব। তাহলে এতদিন এই ভালোবাসা ছিল কোথায়? একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? মানলাম আগে দেবর ছিলাম, কিন্তু এখন আপনার হাজবেন্ড। শুধু শুধু আমাকে কষ্ট দিলেন আর নিজেও কষ্ট পেলেন। বুঝতে পারিনি তোমাকে ভালোবেসে ফেলবো, আর এত বেশি ভালোবাসবো যার জন্য এখন তোমাকে ছাড়া থাকাটাও আমার পক্ষে দায়ী হয়ে যাবে। প্লিজ আর রাগ করে থেকো না, সবকিছুর জন্য আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি তো বলছি ইচ্ছে করে এমনটা করিনি, বোঝার জন্য সময় নিয়েছিলাম, কিন্তু বুঝতে গিয়ে যে এত বেশি দেরি হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি। এখন বুঝেছেন তো আমার বউটাকে ছাড়া আমি ভালো থাকতে পারছি না। তার থেকে দূরে থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। রাতে যখন তাকে ওরকম এলোমেলো অগোছালো অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখি, তখন মনে হয় তাকে খুব কাছে থেকে ছুঁয়ে দিতে। তার উপর পেটের উপর থেকে যখন শাড়িটা সরে যায় আর বুকের ওপর। ঈশান কথাগুলো বলতেই মেয়েটা লজ্জায় আরেকটু শক্ত করে ওকে জড়িয়ে ধরলো আর তাড়াহুড়ো করে বলতে লাগলো, প্লিজ আর বলো না। বলবো না, আজকে থেকে করে দেখাবো, খুব শিগগিরই করে দেখাবো। আর আম্মু খুব করে বলে দিয়েছিল যেন খুব তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নেই, কিন্তু আপনি আমার কাছেই আসেন না। বউকে আদর করলে তবেই না বেবি আসবে, আদরই করতে পারি না তাহলে বেবি কি করে আসবে? মেয়েটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ঈশানের এই মুহূর্তে সামিয়ার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে। ঈশান আর ইচ্ছেটাকে ধরে রাখলো না, মেয়েটাকে ছাড়িয়ে নিল। এরপর ওর চোখের দিকে তাকালো, দেখে মেয়েটা লজ্জায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে রেখেছে। ঈশান ওর মুখের দুই পাশে হাত রেখে ওর মুখের উপর এসে পড়া চুলগুলো কানের কাছে গুঁজে দিল। তারপর সারা মুখে কিছুক্ষণ চুমু দিতে মেয়েটা লজ্জায় ওর শার্টের কলারটা আঁকড়ে ধরল। মেয়েটার ঠোঁট জোড়া তিতির করে কাঁপছে। এই মোহনীয় আর গোলাপের পাপড়ির মতো রসালো ঠোঁট জোড়া ঈশানকে খুব বেশি করেই ডাকছে। মনে হচ্ছে কেউ বলছে, এই বউটা তোর, তোর অধিকার আছে ওকে ভালোবাসার, ওকে আদর করার, ওকে কাছে পাওয়ার। কথাটা ভেবেই ঈশান আর দেরি করলো না। সামিয়ার গোলাপের পাপড়ির মতো ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিল। সাথে সাথে সামিয়া যেন একদম বেপরোয়া হয়ে উঠল। মেয়েটা এক হাতে ঈশানের চুলে আরেক হাত শার্টের কলারে রেখে ওকে আঁকড়ে ধরল। ঈশান মেয়েটাকে আরেকটু কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। শুরু হলো ওদের নতুন ভালোবাসার এক দিগন্ত, যেখানে থাকবে সুখ আর শান্তি, থাকবে না কোনো হারানোর ভয়। ভালোবাসায় ভরিয়ে রাখুক দুজন দুজনকে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।